আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই হরর পডকাস্টটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা এখনই একটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের এই লাইক এবং শেয়ার আমাকে মোটিভেট করে এরকম ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। আজকের এই ঘোষলি কল রেকর্ডিং শুরু করার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনার জীবনেও যদি কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। ইমেল করে আমার সাথে যোগাযোগ করুন। curiofite@gmail.com এটা হচ্ছে আমার ইমেল আইডি। এবং হ্যাঁ, ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করুন, ফলো করে মেসেজ করুন। ইভেন আমরা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের হরর কন্টেন্টও আপলোড করছি, সেগুলো ডেফিনেটলি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে আমার মনে হয় যে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আপনাদের ঘটনা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছি আমি কৌস্তভ। আচ্ছা, ধরুন আপনি আপনার ঘরে বসে আছেন, রান্নাঘর থেকে কিছু একটা পুড়ে যাওয়ার আওয়াজ আপনি পাচ্ছেন এবং গন্ধও পাচ্ছেন। রান্নাঘরে ঢুকে আপনি দেখলেন আপনার খুব কাছের একটি মানুষের মুখ তেল ভরা জ্বলন্ত কড়াইয়ের মধ্যে। পুরুলিয়া থেকে আমাদের কলকাতার লেকটাউন অবধি বিস্তার এই মারাত্মক আদিভৌতিক ঘটনাটির, এবং এই সম্পূর্ণ ঘটনাটির সাথে মেহেন্দিপুর বালাজি টেম্পল কিভাবে কানেক্টেড সেটা আজকের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনারা জানতে পারবেন। আজকে আমার সাথে কলে ছিলেন পূর্ণিমাদি। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটের আজকের ঘোষলি কল রেকর্ডিং। কিন্তু এখানে আমি জানিয়ে রাখি, যারা আপনারা এই ঘটনাগুলি শুনছেন তাদের যদি কোনো রকমের কোনো স্পিরিচুয়াল হেল্প বা গাইডেন্সের দরকার পড়ে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, আপনার নিজের ঘটনা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পূর্ণিমাদি, হ্যাঁ কৌস্তব, বলো। কেমন আছো? চলে যাচ্ছে মায়ের কৃপায় গো। তুমি ভালো? না, আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে যে তুমি রাজারহাটের ভুডু ব্ল্যাক ম্যাজিকের যে ঘটনাটা কিউরিও ফাইটে সেটা শেয়ার করেছো। মারাত্মক একটা ঘটনা ছিল এবং অনেক মানুষ না রিলেট করতে পেরেছে ঘটনাটার সাথে। ইভেন আমি নিজের কোনো ঘটনা শুনি না খুব একটা, ঠিক আছে, কারণ ম্যানিফেস্টেশন হয়তো জিনিসটা। বাট যখন আমি ওই ঘটনাটা আমি আরো ডিটেলসে বোঝার চেষ্টা করেছি, আমি শুনেছিলাম কিছু কিছু পার্ট রয়েছে, যে পার্টগুলো তুমি বলেছো, লাইক আদিবাসী তন্ত্রের যে ব্যাপারটা ছিল, ইভেন যেরকম ভাবে মানে ওখানে তো একটা বশীকরণের কেস হয়েছিল, ঠিক আছে, আর বান মারা একটা মারণ ক্রিয়া টাইপের একটা ব্যাপার করা হয়েছিল। টাইপ অফ বান মারা, হ্যাঁ। ওই জিনিসটা বেশ আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু তারপরে তুমি যখন আমাকে বললে যে মানে লেকটাউন মানে আমার বাড়ির একদম কাছে, 5 মিনিটও লাগে না বাইকে যেতে, সেখানে একটা মারাত্মক কেস হয়েছে। আর সেই কেসে যে ডিটেলিংটা রয়েছে, তুমি বললে না যে একটা পার্টিকুলার কিচেনে গরম তেলের মধ্যে একজন মুখ চুবিয়ে বসে রয়েছে, ওটা শুনে না মানে গায়ের মধ্যে কিরকম একটা করলো আমার। কি ঘটনাটা ঘটেছিল আমি ডিটেলসে জানতে চাই তোমার থেকে। কি হয়েছিল পূর্ণিমাদি? আসলে এই ঘটনাটা সূত্রপাত হয় পুরুলিয়া থেকে, আচ্ছা, কিন্তু লেক টাউন পর্যন্ত এটা মানে কি বলবো আসে। বাট আমি জানতাম না, সত্যি জানতাম না যে তোমার বাড়ি লেক টাউনে। এবং যখন কথায় কথায় তোমার সাথে আমার ঘটনাটা শেয়ার হচ্ছে, তুমি মানে অবাকই হচ্ছিলে তো সেরাম। তো তুমি পরে যখন আমাকে জিজ্ঞেস করলে যে লেক টাউনে দিদি আমার বাড়ি, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম যে মানে লেক টাউনে ওখানে এত সামনে একটা ঘটনা, বাট তুমি জানো না। মানে ছোট তো নয়, পরিসরটা তো ছোট নয়, অনেকটাই বড়। হতেই পারে যে তুমি জানো না, কোয়াইট ন্যাচারাল। তো
এই ঘটনার সাথে আমার এই লাইনের উৎপত্তিও নির্ভর করে। যেমন আমি এতদিন আমার হাজবেন্ডকে দিয়ে কাজ করাতাম বলো, বা তন্ত্র শিখছিলাম, কিন্তু এই কেসটা আমার নিজস্ব কেস, মানে যেটাকে আমি হ্যান্ডেল করেছি। প্রথম কথা বলি, আমি এই যে মানুষ বলে যে ভারী রাশি, হালকা রাশি, তো এইগুলো না ম্যাটার করে না, আরো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ম্যাটার করে। আমার নিজের কিন্তু কন্যা রাশি, আমার খুব হালকা রাশি, কিন্তু আমি এগুলোকে হ্যান্ডেল করছি এবং সফলভাবে হ্যান্ডেল করছি মায়ের কৃপায়। কিন্তু আমি পজেস হচ্ছি না। হ্যাঁ, লোকে বলবে তোমার প্রোটেকশন আছে, শরীর বন্ধন আছে, সবকিছু আছে, কিন্তু সব সময় তো ছিল না, জন্ম থেকে নিশ্চয়ই ছিল না। কিন্তু আমি পজেস হইনি বা যাই বলো, তো এগুলো শুধুমাত্র রাশির উপর নির্ভর করে না, এগুলো কেতু কোন নক্ষত্র এবং তত্ত্বটা, অগ্নিতত্ত্ব না জলতত্ত্ব, এই সব অনেক কিছু ম্যাটার আছে, যেগুলো 2+2 হলে 4 হয়। ঠিক আছে, এবার আমি ঘটনায় আসি। প্রথম কথা, এই ঘটনাটা পুরুলিয়াতে শুরু হয় কিরাম ভাবে। হাজবেন্ড ওয়াইফ, একটি 3 থেকে 4 বছরের মেয়ে। হাজবেন্ড খুবই লেবারের কাজ করতো, মানে খুবই দিন দরিদ্রই বলা চলে। তো লেবারের কাজ করতো এবং প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করতো, প্রচন্ড, মানে সকালে ঘুম থেকে উঠে মুখ ধুতো, মানে বলতে গেলে ওই কারণ দিয়ে আর কি। ঠিক আছে, এবার ওয়াইফকে কোনো কারণ নেই কিন্তু সন্দেহ করতো। এবারে সন্দেহর বেসটা কি না, গ্রামগঞ্জে না দেখবে তখন বন্ধন ব্যাংক থেকে লোন দেওয়া হতো। আচ্ছা, বন্ধন ব্যাংক থেকে লোন দেওয়া হতো, তো সারদা কাণ্ড এসবগুলো তখন চলছে আর কি। তো লোনটা যে দেওয়া হতো, তারপর ওটা না একটা সিস্টেম আছে, গ্রামের ধরো কয়েকজন মহিলাকে নিয়ে একটা গোষ্ঠী নির্মাণ করা হতো, তারপরে লোনটা দেওয়া হতো, কিছু বাড়ি বন্ধকের কাগজ নিয়ে বা সোনা, যাই হোক এমনি কিছু সিস্টেম ছিল। তো ওখানেও ওই পুরুলিয়াতেও একই ব্যাপার ঘটে এবং প্রত্যেক মাসে ওই লোন কর্মীরা যারা তারা আসতেন এবং একটা মিটিং এর আয়োজন করা হতো যে কোনো একজনের বাড়িতে। সেখানে মানে যাদের লোন শোধ করার করতো বা যাদের নেবার নিত, এরকম মাসে একটা মানে মিটিং এর আয়োজন করা হতো। ঠিক আছে, এবং এই আয়োজনটা এদের বাড়িতেই হতো বেশিরভাগটাই। আচ্ছা, তো সেই দিনটাতে প্রচুর মেয়ে ছেলেরা ওদের বাড়িতে আসতো। এই জিনিসটা ওর হাজবেন্ড পছন্দ করতো না, মানে এই যে লোকের আশা বসে একটা ছেলে মেয়ে আসছে, ওই ব্যাপারটা, ছেলে মেয়ে আসছে, অনেক ছেলেরা আসছে বিশেষ করে। তো এবার ওর বক্তব্য, মানে তুই তুকারি দিয়ে এই বউকে বলছে যে তোর এমন কি আছে যেটা দিয়ে তুই লোন পেলি। হ্যাঁ, আমাদের তো কিছুই নেই, কিন্তু মেয়েটার লুকোনো কিছু গয়না বাপের বাড়ি থেকে দেওয়া ছিল, যেগুলোকে দিয়ে ও লোন নিয়েছিল মেয়েটার পড়াশোনার জন্য, কারণ বাবা একটা টাকাও ঘরে দিত না, গুড ফর নাথিং। শুধুমাত্র যেটুকু লেবারের কাজ করে কামাতো সেটা শুধুমাত্র ওই মদ্যপ খেয়ে উড়িয়ে দিত। ঠিক আছে, এবার ওই মহিলা ওকে বারবার বলতে যে তুমি কখনো খেয়াল রাখো কি মেয়ের পড়াশোনা, টিউশন, হেন তেন। তো এই ভদ্র মহিলা খুব উচ্চ বা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, কিন্তু লাভ ম্যারেজ করে যেহেতু বিয়ে হয়, তাই বাপের বাড়ির সাথেও কানেকশন খুব একটা ভালো ছিল না। এবারে যদি নিজের সমস্যার কথা বাড়িতে বলে বাপের বাড়িতে, তাহলে বাপের বাড়ির লোক স্বাভাবিক বলবে যে তুমি নিজে দেখে শুনে বিয়ে করেছো। এবং সত্যি একদমই বাজে, মানে যে পরিবারের মেয়েও তার মানে এটা ডিজার্ভ করে না। ঠিক আছে, বাট ভালোবাসা হয়ে গেছে। এবার ওকে বারবার বলছে যে তোর এমন কি আছে, এই দিয়ে লোন নিচ্ছিস, তুই নিশ্চয়ই ওই লোন কর্মী যারা লোন দিচ্ছে ব্যাংকের যে সমস্ত ছেলেরা, তাদের সবার সাথে তুই শরীর বিক্রি করিস। এই সমস্ত নোংরা লোক, একদম নোংরা অকথ্য ভাষায় রোজ গালিগালাজ, কোনো ইস্যু নেই, কোনো কারণ নেই, অশান্তি লেগেই থাকতো। এবার ঘরের মেম্বার বলতে ছেলেটির মাও ছিল। এই ছেলেটির মা কিন্তু ছেলেটাকে সাপোর্ট করতো না। সে বলতো তুই জানিস সারাদিন বৌমা কত খাটে, কি করে কি সংসার সামলাচ্ছে, তুই তো দেখিসও না কিছু। এবং এই ছেলেটির মা লোকের বাড়িতে কাজ করতো, আচ্ছা আচ্ছা, রান্নার কাজ, বাসন ধোয়া, এইসব। এবং এই মেয়েটিও, মানে তার বউ ওয়াইফও এইসব কাজ করতো। তো মেয়েটার তো কপাল পুরোই পুড়ে গেছিল, মানে যে বাড়ি থেকে ও এসেছে, তো এটাও বিলংই করে না ওই কারো বাড়িতে গিয়ে কাজ করা বা যাই বলো। হ্যাঁ, তো হয়ে গেছে ভবিতব্য। এবার সেরমই একটা দিন কষ্ট, যেদিন ও ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে বাড়ি আসে এবং বউটির কথা মতো বাড়ি ফিরে 10টা-11টা নাগাদ। গ্রামগঞ্জে না টিফিন বলতে মুড়ি, ছানা ভাত এগুলোই সাধারণত হয়। গ্রামগঞ্জ কেন বলবো, আমাদের শহরেও অনেকেই পছন্দ করে 10টা-11টায় ভাত খেয়ে স্কুল যেতে।
ঠিক তো? আমি যেতাম ছোটবেলায়। হ্যাঁ, ওটাই তো। এবং ভেনা ভাতের টেস্ট মানে বিরিয়ানিও ফেল। তো ছেলেটি আসে, ড্রিঙ্ক করেই আসে এবং এসে বলে খেতে দে। তো ওয়াইফ খেতে দেয়, ভাত আলু সেদ্ধ এইসব খাবারও নাকি খায়। হঠাৎ করে পাড়ার লোকরা ওখানে, পুরুলিয়ায় একটু জলের কষ্ট ছিল, তো ওখানে একটা টাইম কলে জল আসতো, সকলে মিলে ওই টাইমটাতে কলে জল নিত। ধরো দিনের বেলা 11:30 12টা বাজে, সেই সময় ভরা রাস্তায় লোক, কারণ ওটা জলের টাইম, মেয়ে ছেলেদেরই ভিড়টা বেশি। আচ্ছা। সেই সময় হঠাৎ করে দেখে ওই ছেলেটি পুরো জ্বলন্ত মাথা নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে, মানে মুন্ডুটা জ্বলছে, দাও দাও করে জ্বলছে হাজবেন্ডটা। এবং কিছুক্ষণ আগেও ওই মানুষরা যারা কলে জল নিচ্ছিল তারা দেখে যে ছেলেটা সুস্থভাবে বাড়ি গেল, ঠিক 15 থেকে 20 মিনিটের ভেতর দাও দাও করে মাথাটা জ্বলছে, অমন অবস্থায় ছেলেটা দৌড়ে আসে। মানে ওর নেশার ঘোরে কোনো ঝামেলা হয় বাড়িতে, এবং ও কেরোসিন তেল ঢেলে মাথায় আগুনটা আগে ধরায়, মানে চুলে দেশলাই দিয়ে। এর ফলে কি হয়, মাথাটা যখন জ্বলতে শুরু করে তখন সেন্স আসে যে ও গায়ে আগুন লাগিয়েছে। তখন ও ওটাকে মানে কি করবে খুঁজে না পেয়ে চিৎকার করতে করতে পুরো ঘর থেকে বাইরে একেবারে বেরিয়ে আসে এবং সারা পাড়ার লোক দেখে। এরপর কলে যখন জল নেওয়া হচ্ছিল, যেহেতু সকলের হাতে বালতিতে জল ছিল, তো আগুন দেখলে মানুষের মাথায় কি আসে, সবার আগে জল ছুরি, জল দিয়ে নেভায়। ওখানে বালতি বালতি জল ওর মাথায় যখন ঢালা হচ্ছে, কৌস্তব ওর বউ বলে, পুরো ঘটনাটা বলছে যে ওর মুন্ডু থেকে মানে মুখটা পুরো চামড়াটা ঝুলে ধাস করে পড়ে গেল জলটা দেওয়াতে। হ্যাঁ, মানে ওটা ঝুলে গেছে তো পুরো চামড়ার, মুরগির ছাল ছাড়ালে যেরকম ছালটা ছেড়ে যায়, ওর পুরো মুখটা ওইভাবে খুলে মানে পড়ে গেল। তারপরেও তখনও বেঁচে, শ্বাস চলছে। তখন পাড়ার লোক কলা পাতা ছিঁড়ে, যে যার বাড়িতে কলা গাছ আছে তাড়াতাড়ি কলা পাতা ছিঁড়ে ওকে কলা পাতায় মুড়ে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়। এটা কোন সালের ঘটনা পূর্ণিমাদি? এটা ঘটনাটা ঘটেছে তোমার 2017 করে। আচ্ছা, তারপর কি হলো? হ্যাঁ, তারপর কলা পাতায় ওকে পুরো বডি র্যাপ করে নিকটবর্তী সরকারি হাসপাতালে যায়। সরকারি হাসপাতালে তো নেয়নি, মানে কেসটা দেখেই ওকে রেফার করে যে বাঁকুড়া মেডিকেলে নিয়ে যান। বাঁকুড়া মেডিকেলেও নেয়নি, তারা বর্ধমানে রেফার করে। এবার বর্ধমানে নিয়ে আসা হয়, কিন্তু এবং সেই রাতে ওই ছেলেটির মা এবং ছেলেটির বউ সকলে মিলে ঘর বন্ধ করে চলে আসে। এবার তারপরে আমরা পাড়ার লোক কেউ জানি না ছেলেটার মানে এই হসপিটাল থেকে এই হসপিটালে ট্রান্সফার হয়েছে, এই হয়েছে, পাড়ার লোকরা কেউ কিন্তু জানে না, কিচ্ছু জানে না। এবার সবাই যেটুকু পাড়ার লোক হেল্প করার সকলে হেল্প করে দিয়েছে। এরপর বাড়ির লোকের হেডেক, তো তোমার বর্ধমানে নিয়ে আসা হয়। সেই রাতে নাকি ডাক্তার যখন লাস্ট ভিজিট করে গেছে তখনও পর্যন্ত ছেলেটি জীবিত। তো ডাক্তার বলেছে এখনো প্রাণ আছে, তবে 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলবো না। এবার ওদের চামড়া খুলে পড়ে গেছে। হ্যাঁ, ওটা হয়ে গেছে, কিন্তু তবু তো যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, ডাক্তার চেষ্টা করছে। এবার এদের এমনও ক্ষমতা নেই যে পরবর্তীকালে প্লাস্টিক সার্জারি করিয়ে নেবে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। তো এবার ওরা বসে আছে, মা বউ সকলে হসপিটালে বাইরে সারা রাত বসে, এবং একে তো পুরো ঠান্ডা ঘরে রাখা হয়েছে একদম। তারপর সেই রাতে ওই পাড়ার একজন নাকি 3:30 বা 4টে এরকম হবে এই নাগাদ প্রত্যেক দিন ডিউটি যেত। এই ঘটনাটা কিন্তু গরমকালের, মানে আরো গরমকালে আগুন লাগা মানে বুঝতে পারছেন, পুরুলিয়ায় মারাত্মক গরম পড়ে একদমই তাই। এবার 3টে-4টে নাগাদ নাকি ডিউটি যেত ট্রেন ধরবে বলে। সে তখনও কিন্তু জানে না, ওই পাড়ার ভদ্রলোক সেও জানে না যে এত কিছু ঘটেছে সকাল থেকে, সে কিচ্ছু জানে না। সে পরে জানায় যে সেই রাতে যখন সে ডিউটি যাচ্ছে ওই 3টে-4টে নাগাদ, তখন নাকি ওই বাড়ির উঠোনে কাউকে কুকড়ে বসে কাঁদতে দেখেছে। আচ্ছা আচ্ছা। পরের দিন সকালে ডাক্তার বলে যে হি ওয়াজ এক্সপায়ার, এবং কটায় এক্সপায়ার করেছে না, ওই 12:30-1টা নাগাদ এক্সপায়ার করে গেছে। মানে যেদিন রাতে এক্সপায়ার করেছে সেই পাড়ার ভদ্রলোক সেদিন রাতে ভোর কি দেখেছেন? 3:30 থেকে 4টে নাগাদ ঘটনাটা দেখে।
মানে ওদের বাড়ির দাওয়াতে বসে কেউ কাঁদছে কুকড়ে? কাঁদছে, কিন্তু তখন ওই লোকটা কিছু জানতো না, মানে আগুন লাগাটাও জানতো না যে ওই ছেলেটার আগুন আচ্ছা লেগেছে। আচ্ছা। সেই জন্য ও গুরুত্বও নেয়নি কোনো, ও ভেবেছে মানে কেউ কাঁদছে, বাচ্চা আছে ঘরে, যাই হোক ও ফিরেও তাকায়নি। পরের দিন যখন জানতে পারে, মানে দেহ যখন নিয়ে আসা হলো, পোস্টমর্টম হলো, যাই হলো আর কি, তারপর যখন দেহ, তখন বলে কবে মারা গেল রে? না কালকে রাত 12টায়। তখন ওই ভদ্রলোক আকাশ থেকে পড়ছে, বলছে তাহলে তোমার বাড়িতে রাতে কে ছিল? তখন এর বৌমা এরা বলছে কেউ ছিল না, আমরা কালকে কেউ ছিলাম না, ওই যে বেরিয়েছি আমরা 2 দিন বাদে বাড়ি ফিরছি। বলে তাহলে আমি কাকে দেখলাম? আমি কানতে শুনেছি আমি, এবং একটা ছায়া যে উপুু হয়ে বসে, আমরা যেমন পটি করতে বসি ওরকম বসে, মাথাটা ইন্ডিয়ান টয়লেটে মানুষ যেভাবে পটি করে, আর মাথাটাকে নিচু করে হাঁটু মুড়ে কেউ বসে খুব করুণ ভাবে কাঁদছিল। আমি তো ভেবেছি তোমার বাচ্চাটা বোধহয় কাঁদছে, আর লোক ধরো ডিউটি যাচ্ছে ভোরবেলা, অত কি কেউ গুরুত্ব নিয়ে দেখবে? এবং দেখো সেই রাতে এই ঘটনাটা ঘটার পর মানুষ মারা গেলে কি বলে, ওই জায়গাটা একটা প্রদীপ জ্বেলে রাখতে হয় বা অন্ধকার রাখতে নেই, কিন্তু সেই রাতে ওর বাড়িটা অন্ধকারই ছিল। বুঝতে পারছি বিষয়টা। ঘটনা ঘটলো, এরা শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু করা হলো। এবার এই বউটার স্বামী যে মারা গেছে বলে খুব দুঃখিত এমন কিছু ব্যাপার না, কারণ অ্যাট্রাকশনটাই তো ছিল না। সারাদিন স্বামী যদি বউয়ের উপর অত্যাচার করে কার কতদিন ভালো লাগে? তো এও নিজের কাজে আবার আস্তে আস্তে হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, লোকের বাড়িতে যেমন কাজ করতে থাকে, মেয়ে মানুষ করতে থাকে এইসব। এর মধ্যে হঠাৎ একটা ঘটনা ঘটে, তার মায়ের মধ্যে, ছেলেটার মায়ের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস চেঞ্জ হতে থাকে। ছেলেটার মা বউটার প্রতি না খুব রুড ব্যবহার। কোনোদিনও ছেলেটা মারা যাওয়ার পর তার মা বলেনি যে আমার ছেলে চলে গেছে, তোর সাথে আর কি সম্পর্ক, তুই বাপের বাড়ি চলে যা, বা তোকে। আসলে শাশুড়ি বৌমা দুজনেই রোজগার করছে, এবারে বলতে গেলে ওদের সংসারে আর অশান্তি বলতে কিছু ছিল না, ঠিক আছে? অশান্তিটা এই করতো। এবার ওর শাশুড়ি হঠাৎ করে রুড বিহেভিয়ার শুরু করে, তো বউটার খুব আশ্চর্য লাগে যে মা এরকম ব্যবহার করছে কেন। তো মানে চিৎকার চেঁচামেচি করতো, খুব অ্যাগ্রেসিভ হয়ে যেত। আর না, শাশুড়িটা হঠাৎ করে না অসুস্থ হতে শুরু করে। যেমন ধরো আজ পায়ে ব্যথা, তো কাল বমি হচ্ছে, পরশু বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না। বেশিরভাগ দিন লোকের বাড়িতে কাজের কামাই হচ্ছে, তারা কমপ্লেন করে যাচ্ছে যে তোমার শাশুড়ি পাচ্ছে না, তো তোমায় বলে দেখ, তুমি কাজগুলো ধরে নাও, তোমার শাশুড়িকে বসিয়ে দাও। না, তখন মা বলছে না, দুজনের রোজগার, কি করে সংসারটা ও একা চালাবে? কিন্তু শাশুড়ি উঠতে পারছে না, মানে ওর কিছু ভালোই লাগছে না, খালি মনে হচ্ছে শুয়ে থাকি। এবার বউটা ভাবলো যে মানে ছেলের মৃত্যু হয়েছে এভাবে, হয়তো মানে কিছুদিন বাদে হলেও খুব শখ পাচ্ছে বা মনে পড়ছে, এই জাতীয় কিছু। এবার মাটা না খালি বলতো বৌমা, নুনু আমাকে নিতে এসেছে, মানে ছেলেটার নাম ছিল নুনুয়া। এবার ওটাকে সরি বলো। আমি জানি এটা, কিন্তু এটা আমি একদমই সত্যি কথা নাম বলেছি, এখানে কোনো আমি রূপক ব্যবহার করিনি। হ্যাঁ, না দর্শকরা ভাববে হয়তো রূপকের আড়ালে, না, এটা ছেলেটারই নাম। নুনুয়া থেকে এই জিনিসগুলো না ভাল লাগে না, জানো তো? এত সিরিয়াস একটা রেকর্ডিং হচ্ছিল, ঠিক আছে, তার মধ্যে এরকম একটা নাম বলে দিলে পূর্ণিমাদি। যাই হোক, আমরা ঘটনাতে ফিরি। সবাই খুব জাজ করবে, অডিয়েন্স যারা রয়েছেন। যাই হোক, হ্যাঁ, এটা নিয়ে কমেন্টও আসতে পারে। যাই হোক, হ্যাঁ, তারপর কি হলো? টু বি সিরিয়াস, কারণ এর চ্যাপ্টারটা খুব বেশিক্ষণ নয়, তাই আমি নামটাকে আর বলছি না, কারণ সিরিয়াসনেসটা নষ্ট হবে তাহলে। তো বলে যে আমাকে না ও নিতে আসছে, আমি ওকে দেখছি। এবার বৌমা বলে যে নিতে আসছে মানে এটা কি, তোমাকে কি বলছে? বলছে হ্যাঁ, ও আমার খালি ডাকে, জানিস, রাত্রিবেলা আমি দেখি যে ও আমাকে হাত মেরে ডাকছে। এবার মাটা একদিন নিজের বাড়িতেই রান্না করতে যায়, রান্না করতে গিয়ে হঠাৎ করে ঘরের ভেতর থেকে এই বাচ্চা মেয়েটা, মানে ওই ভদ্রমহিলার নাতনি, সে বলে ওঠে মা দেখো, পোড়া পোড়া গন্ধ উঠছে। খুব ভালো যে এইটুকু বাচ্চার সেটুকু সেন্স ছিল, বলে না পোড়া পোড়া গন্ধ উঠছে। তখন ওর মা বলে হ্যাঁ, তো ঠাকুমা রান্না করে আছে, বলে কিছু পুড়ছে, বলে জোরে চিৎকার করছে, মা দেখুন তো একটু, কিছু পুড়ছে। রান্নাঘর থেকে কোনো আওয়াজ আসে না। তো অনেকক্ষণ হয়ে যায়, 3-4 মিনিট। তখন দেখে পোড়া গন্ধটা, মানে চুল পুড়লে যেরকম গন্ধ ওঠে ওরকম গন্ধটা উঠছে। তখন বউটা না কাপড় কাচ্ছিল, ভেতরে ঢুকে দেখে শাশুড়ি গরম তেলে নিজের মুখটাকে ঢুকিয়ে নিচ্ছে। মানে কিছু রান্না করছিল,
তেলের মধ্যে নিজের মুখটা ঢোকানো। ও তো তাড়াতাড়ি গিয়ে চুলের মুঠি ধরে শাশুড়ির তোলে, তখন দেখে শাশুড়ির ডেথ, মানে ওর ধারণাই মারা গেছে। ডাক্তারকে ইমিডিয়েট ডাকা হয়, ডাক্তারবাবু বলেন যে উনি স্ট্রোক করে গেছেন। মানে স্ট্রোক করে যেহেতু রান্না করতে করতে স্ট্রোকটা হয়েছে, তাই বডিটা সামনের দিকে ঝুঁকে গেছিল, বুঝলে? ও আচ্ছা, মানে তেলে পুড়ে মারা যাননি? না না না, তেলে পুড়ে মারা যায়, উনি আগেই মারা গেছিলেন। আচ্ছা। কিছু মানে কয়েক মিনিটের ডিফারেন্স উনি মারা গিয়ে যখন ওই মুখটা ঢুকে যায় গরম তেলে, চুলটা পুড়তে শুরু করে, তখন গন্ধটা শুরু হয়, যে অদ্ভুত একটা গন্ধ। কিন্তু জিনিসটা অন্যভাবেও হতে পারতো, তো খুবই মর্মান্তিক ভাবে হয়। এই সিনটা এবার ওই বাচ্চা মেয়েটা, নাতনিটা, তার চোখে না বারবার ভাসতে থাকে। ও বারবার মাকে বলে যে মা, ঠাম্মিকে আমার খালি মনে পড়ছে, আর ওই সিনটা যেন আমার চোখ থেকে যাচ্ছে না। একটা বাচ্চা মেয়ে ওইটুকু, মানে ওর বাবার মৃত্যুটাও যেন মানে ওইভাবেও দেখেনি, তখন ওই স্কুলে ছিল, তো ওই সিনটাও দেখেনি, কিন্তু ঠাকুমার ব্যাপারটা পুরো দেখেছে। মানে এটা কতদিনের অন্তর হয়েছে পূর্ণিমাদি? এই ছেলে মারা যাওয়ার 6 মাসের ভেতর। আচ্ছা। 6 মাসের ভেতর 3 মাস খুব ভালো ছিল, তারপরে কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। তো এইবার তোমার শাশুড়িও মারা গেল। এবার বাড়িতে কে, শুধু ওই বাচ্চা মেয়েটা আর এর মা, সবাই, তারপর পাড়ার লোক বলো বা ওর পরিচিত মহল, এমনকি ওর শ্বশুর বাড়ির যদি আত্মীয় স্বজন, সকলে বলে তুই এক কাজ কর, তুই না একটা বিয়ে কর, হ্যাঁ তুই বিয়ে কর, বা তুই কোনো সম্পর্কে কর। তো বউটা বল, তুই তো শান্তি পেলি না, কারণ তোর বড় যে খুব তোকে ভালোবাসতো এমনটা তো নয়, হ্যাঁ, তো তুই কেন বিয়ের কথা ভাবছিস না? ও তখন বারবার বলে না, আমি আর বিয়ে করব না। এরপর কিন্তু এর বাপের বাড়ি ইনভলভ হয় এত কিছুর পর, মানে এই বউয়ের বাপের বাড়ি। তো বলে এত কিছু ঘটনা ঘটে গেছে, তুই জানাসনি কেন? বলে কোন মুখে জানাবো, আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম, বললে তো তোমরা বলতে যে তোর নিজের পছন্দ। বলছে তুই তো বলেও দেখতে পাচ্ছিস, তুই তো সম্পর্কই রাখিসনি কোনো। আমরা তো লোকের মুখ থেকে শুনেছি এত কিছু ঘটেছে, তোর হাজবেন্ড মারা গেছে, শাশুড়ি মারা গেল, তুই এবার বাড়ি চল। তো ও কিন্তু যেতে চায়নি, ওই ঘরেই আটকে থাকতে চেয়েছিল, কিন্তু যেতে বাধ্য হলো উপদ্রব শুরু হওয়ার কারণে। ওদের টালির ঘর ছিল, হ্যাঁ, টালির ওপরে দুমদুম দুমদুম রাত্রিবেলা কেউ যেন মানে অনেক স্পিডে ছুটে গেলে যেরকম হয় ওরকম শব্দ শুরু হলো, মানে রাতের ঘুম প্রায় উড়েই গেছিল। আচ্ছা, মেয়েটা হঠাৎ বাচ্চা মেয়েটি হঠাৎ ভয় পেয়ে যেত এবং বলতো কি যে কেউ যেন আগুন নিয়ে দৌড়ছে। আমি দেখলাম, মানে ধরো একটা রুমে শুয়ে আছে মা মেয়ে, মানে আমি বউটাকে বলবো যে বিশাল সাহসী যে এত কিছুর পরেও একা মেয়েটাকে নিয়ে ছিল ওই বাড়িতে। তারপরে ওদের উঠোনে মৃত্যু দুটোর পর, মানে বউটা 1-1.5 বছর। আচ্ছা। এরপরে মেয়েটা যখন প্রচুর ভয় পেতে থাকে এবং মেয়েটা ভয় পেয়ে পেয়ে এমন হয়ে যায়, খাওয়া দাওয়া ক্রমশ বন্ধ করতে থাকে, মানে বাচ্চা মেয়েটা খালি বলতো রাত্রিবেলা মানে উঠে বসে হাঁপাতো, মা মা এরকম আমাকে বলছে, জানো পূর্ণিমাদি, এরকম হাঁপাতো এবং বলতো কি যে কি বলে কেউ যেন দৌড়ে গেল, একটা জ্বলন্ত কিছু। আর ওর বাড়িতে না প্রদীপ কিছু জ্বালালে না টিকতো না, নিভে যেত, হাওয়া নেই অথচ নিভে যেত। এমনকি ধরো উনুন ধরাচ্ছে, উনুনও নিভে যেত আশ্চর্যজনক ভাবে। তো এ কি শুরু করলো যে যাদের বাড়িতে রান্না করে তাদের বাড়িতেই বললো যে আমাকে বরং 500 টাকা কম দিও, আমি কিন্তু খাবার এখানে খাবো। এবার কারোর বাড়িতে ধরো দুপুরবেলা রান্না করে দিল, সেখানে ও খেয়ে নিল। আর মেয়েটা যেহেতু ওই গ্রামগঞ্জে না মিড ডে মিল স্কুলগুলো হয় না গো, খিচুড়ি, ওখান থেকে মেয়েটা খাবার পেয়ে যেত, তো মেয়েটার খাবার নিয়ে চিন্তা করতে হতো না। রাত্রিবেলা আরেকটা বাড়িতে রুটি করে দিত, সেখান থেকে ধরো 4টে রুটি দিল, তো ওই বাচ্চা মেয়েটিকে দিল, নিজে খেলো, এরকম ভাবে ওর চলে যেত। বাড়িতে আর মানে বলতে গেলে মানে উনুন ধরাবার কোনো দরকারই পড়তো না। মানে আস্তে আস্তে আগুন জিনিসটা এমন খুব পজিটিভ, কিন্তু অগ্নিদেব ঘরে প্রজ্বলন হওয়াটাও দরকার, সেটা প্রদীপ হিসাবে হোক, কর্পূর হোক, যাই হোক। তো এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেল এবং পুজো বলে কোনো বস্তুই রইল না ঘরে। আচ্ছা আচ্ছা। কারণ মেয়েটাও না ভিতর থেকে মুছড়ে পড়েছিল যে আমার জীবনে কি হলো, পুজো টুজো করতে না। এর বাড়ির লোক তারপরে ইনভলভ হয় এবং বলে তোকে বিয়ে দেবো, তুই বাড়ি চল, আমরা দেখে নেব। খুব জোরাজোরি করে, এবং মেয়েটাও ভাবলো যে এইভাবে চলতে থাকলে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়বে।
ও যখন ভয় পাচ্ছে নিশ্চয়ই কিছু কারণ আছে, এবং কিছু কারণ যেগুলো এও অস্বীকার করতে পারছে না, কিছু শব্দ, কিছু গন্ধ, যেমন বাড়িটাতে শুরু হলো তোমার পোড়া পোড়া গন্ধ, হুম 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 সারাক্ষণ যেন পোড়া পোড়া একটা গন্ধ, অথচ কোথাও পোড়ার, তো মেয়েটা পুরোপুরি শিওর ছিল যে গন্ডগোল আছে। তখন নিকটবর্তী পুরোহিতকে দেখায়, তো পুরোহিত বলে কি বাড়িতে শান্তি সস্ত্রয়ন করতে হবে, তুমি যদি এখান থেকে চলেও যাও বাড়িটা তো বন্ধ করেই যাবে বা বিক্রি করে যাবে, কিন্তু যারা আসবে তারাও কিন্তু ফেস করবে, তুমি শান্তি সস্ত্রয়ন মাস্ট বি নিডেড, এটা করে ঘরটাকে বন্ধন করে যথাযথ উপাচার করে তারপর তুমি যেও। বলে কত খরচা? তো একটা অ্যামাউন্ট বলে, রামসাম একটা অ্যামাউন্ট, যেটা ওর পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা তখন পুরোহিত মশাই বলে দেখুন আপনি যেমন খরচা করবেন আমি সেই মতো কাজ করব। তো বলে আমি খুব কেঁদে কেটে আমি 1000 টাকা হয়তো খরচা করতে পারবো। হুম এবার এই সমস্ত যে প্রপার ওয়েতে কাজগুলো হয় এগুলো মানুষ বোঝে না। প্রপার ওয়েতে যদি কাজ হয় তাহলে কিন্তু যারা জানে তারা জানে খুব খরচা সাপেক্ষ, ঠিক আছে। হুম হুম ওই পুরোহিত মশাই সেরকমই একটা পুজো করে দিয়েছিল, হুম 1 মাস চুপচাপ ছিল, কিন্তু গন্ধটা কোনোদিনই যায়নি, গন্ধটা ছিল। তো পুরোহিত মশাই পকেটে টাকা ভরে চলে যায়। আচ্ছা এরপর ওর এই বাচ্চা মেয়েটা দেখে যে ঘরের মধ্যে কিছু এমন কাণ্ড করছে যেটা একটা বাচ্চার পক্ষে করা অসম্ভব। সেটা হচ্ছে ও একা থাকতে শুরু করলো, মাকে অ্যাভয়েড করতে শুরু করলো বাচ্চা মেয়েটি। আচ্ছা এদিক থেকে কিন্তু মেয়েটার বাপের বাড়ি থেকে ফোন করছে যে তোরা চলে আয়, তোরা চলে আয়। মেয়েটা কিন্তু যাচ্ছে না, কারণ জানি না ওর কি টান পড়েছিল বাড়িটাতে, ওর যাওয়ার ভাবছে যে এবার চলে যাব, শান্তি সস্ত্রয়ন করে নিচ্ছি, যাই হোক এবার চলে যাব, কিন্তু মেয়েটা যেতে আর পারছে, সেই এনার্জি বলো বা সেই চার্মটা ওর আসছে না। তো এই বাচ্চা মেয়েটা হঠাৎ করে বলে যে হাসতো, হঠাৎ করে কাঁদতো, আবার হঠাৎ করে বলতো ও বাবা তুমি আমার কার্ডগুলো নিয়ে কেন চলে গেলে, এদিকে দাও, তাস খেলছি বাবার সাথে। আচ্ছা হ্যাঁ, এবার কখনো দেখছে ও ধরো কাজে গেছে, কাজ থেকে ফিরে দেখছে মেয়ে ঘরে বসে এক গাদা দেশলাই কাঠি নিয়ে বসে আছে, এবং সেগুলো জ্বালা অবস্থায়, দেশলাই কাঠিগুলো বারুদ পুড়ে গেছে, সেগুলো জ্বালানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেগুলো জ্বালানো হয়েছে। মেয়েটার তখন বয়স কত ছিল গো? আমি বললাম 3 বছরে ওর বাবা মারা গেছে, ধরো ওই 3.5-4। আচ্ছা ওই 4-4.5 মতো হবে, কারণ হ্যাঁ এরমই হবে, হ্যাঁ 1 বছরের কথাই তো আমি বলছি। তো খুবই বাচ্চা গো। হুম হুম সেই দেশলাই জেলে ওর মা কি করলো, ঘরে দেশলাই কেনাই বন্ধ করে দিল। হুম হ্যাঁ, যে ঘরে ওর চক্ষু সম্মুখে কোনো দেশলাই কিছু আগুন জাতীয় জিনিস রাখবো না, রাখেনি। মেয়েটা একটা বাড়িতে খেলতে যেত ওর সমবয়সী একজনের সাথে, ওখানে উনুন জ্বলছিল। ও নাকি নিজের জামার যে বেল্ট, ফ্রক পরে তো মেয়েরা, ফ্রকের যে বেল্টটা, ওই বেল্টটা নাকি কোনো কারণ ছাড়াই আগুনের দিকে তাকিয়েছিল আর বেল্টটাকে আগুনে ঢুকিয়ে দিয়েছিল। ওই বাড়ির ওর যে সহচরী যার সাথে খেলতো তার মা দৌড়ে আসে এবং এসে বলে এই তুই কি করছিস, না দেখো না আগুনটা কি সুন্দর দাউ দাউ করে জ্বলছে। বলছে হ্যাঁ জ্বলছে, আমি ভাত বসাবো এবার তুই সর। তো বলে এরকম ভাবে আমার বাবাও জ্বলছিল জানো তো, কিন্তু এই যে কথাটা বলে ও কিন্তু চোখের পলক ফেলেনি, উনুনের দিকে তাকিয়েই বলছিল। মারাত্মক। অনেকে সাক্ষী এই ঘটনার। আচ্ছা ভাবো তুমি ওরকম টাইপের একটা সিচুয়েশনে নিজে ফেস করছো, একটা বাচ্চা এরকম বলছে। তখন ওই বাড়ির লোক ওর মাকে বলে, মেয়েটার মাকে, যে তুই যদি মেয়েটাকে বাঁচাতে চাস এখান থেকে প্রাণ নিয়ে পালা, রীতিমতো পালা। তো বলে বাড়িটা বিক্রি হয়নি, কাকে দিয়ে যাব, কি করব। তো বলছে ফেলে রেখে দে, ওইভাবে থাক। বলছে ক্লাবের ছেলেরা আত্মসাৎ করবে, বাড়ি যদি বেশি দিন বন্ধ থাকে, কোনো যদি উত্তরসূরি না থাকে, কেউ যদি গুরুত্ব না নেয়, তাহলে ক্লাবের ছেলেরা আড্ডা বসাবে। বলছে জাহান নামে যাক, যা খুশি করুক, তুই পালা, পাড়ার বলে। এবার না এ কিছুদিনের জন্য সত্যি যায়, কিন্তু সবকিছু নিয়ে যায়নি, ও জিনিসপত্র কিছু ছিল, ও পার্মানেন্টলি মন থেকে যায়নি। ও মেয়েটাকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। এইবারে বলি, মেয়েটার বাপের বাড়ি হচ্ছে সিথির মোড়ে। সিথির মোড় থেকে পুরুলিয়া চলে গেছিল? হ্যাঁ, সিথির ফেসবুক এটাই হচ্ছে সমস্যা। তখন ফেসবুক বলতে তাও কি ফোনে, কিপ্যাড ফোনে, তখন স্মার্টফোন এসছে, আবার সবার কাছে ছিল না। হ্যাঁ ওরকম ছিল না। হ্যাঁ, আর
নোকিয়া, এর বাড়িতে বোধহয় নোকিয়াই ছিল বোধহয়, যাই হোক তখন ওই নোকিয়া ওটাই চলছে। তো ফেসবুকে তো সবে ওপেন হয়েছে, ওখান থেকেই দেখা করা এ করা, ছেলেটাই নাকি আসতো। মানে তুমি কেসটা বললে 2017, তার মানে আরো কয়েক বছর আগে ওদের ধরো দেখা সাক্ষাৎ বিয়ে ফিয়ে এইসব হয়েছে? না, খুব বেশি দিন দেখা সাক্ষাৎ নয়, মানে বিয়ে প্রেম ধরে রাখো 7 থেকে 8 মাস, 1 বছরও যায়নি। আচ্ছা আচ্ছা। খুব তাড়াহুড়োতেই, মানে বাচ্চা সুলভ আচরণ যাকে বলে, মানে হঠকারী সিদ্ধান্ত। হুম। দুটোই প্রেমে তখন জোয়ারে ভাসছে, তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে। আর বিয়ে করেছে এবার কালীঘাট থেকে, আচ্ছা। মানে কলকাতা থেকে বিয়ে ধাওয়া করে বেরিয়ে গেছে, চলে গেছে। এবার মেয়েটা একবারও ভাবলো না যে এত দূর আমি থাকবো, ওখানে চেনা নেই জানা নেই, কিচ্ছু ভাবেনি একদম। যাই হোক, তো এরা চলে আসে। আমি এবার তোমাকে না লাস্টে গিয়ে এখানে একটা কোশ্চেন করব, যাই হোক বলো। এবার শেষ করে পাড়ার লোকেরা প্রবলেম। ওই বাড়ি থেকে মানে এত করুণ কান্নার শব্দ যে বাড়ির লোকরা, মানে পাড়ার লোকরা এত স্পষ্ট আওয়াজ পাচ্ছে, মানে সবার মনে হবে দরজা খুলে দেখি যে কি হচ্ছে, কেসটা কে কাঁদছে, হ্যাঁ বাচ্চাটা কি ফিরে এলো বা এরা কি ফিরে এলো। এটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেল পাড়ার লোকদের, যে ওই 11:30 12টার পর কান্না থাকা যাবে না, এত করুণ কান্না, কখনো ছেলে কখনো মেয়ে। এটাও এবারে আইডেন্টিফাই করতে পারছে না এরা। পাড়ার লোকরা মিলে ঠিক করলো যে এবার সকলে মিলে টাকা জমা করে একটা কিছু মানে পার্মানেন্ট ব্যবস্থা করা উচিত এই বাড়ির। যখন ও একা পাচ্ছে না, তখন সবাই মিলে চাঁদা তুলে একটা, কারণ এটা তো একা ওর আর প্রবলেম নয়, পাড়ার সকলের প্রবলেম হয়ে গেছে আশেপাশে যারা থাকে। তো এরা ভাবাটাই সার, কাজে কিন্তু এটা উপনীত হলো না। আচ্ছা আচ্ছা। ক্লাব মিটিং হলো, ক্লাবে মিটিং ফিটিং হয়েছে, কিন্তু এর কোনো মানে এটা যে হবে বাস্তবায়িত হলো না, কিন্তু কেসটা কোনো কারণবশত হয়তো ঢেকে গেল। এর বাড়ির লোক যোগাযোগ করলো আমাদের সাথে। কার বাড়ির লোক? এর বাড়ির লোক, এই মেয়েটার বাপের বাড়ির লোক। হ্যাঁ, সিথির মোড়ে যারা থাকে। সিথির মোড়ে যারা থাকে তারা বলল যে পূর্ণিমা, তখন তো মানে আমি প্রফেশন করছি, একটু একটু অ্যাড ফ্যাড দেওয়া চালু করেছি। তো উনি বললেন যে, ভদ্রলোক বললেন যে আপনি আমি একবার আপনার সাথে দেখা করতে চাই। আমি বললাম কি কেস? না পজেস কেস। আমার না শুনেই হয়ে গেছে, কারণ আমি হ্যান্ডেল করব, যেটা ভাবতে পারছো যে আমি পজেস কেস হ্যান্ডেল করব, আমার না শুনে হয়ে গেছে। তখন আমি ডিসকাস করছি, আবার গুরুর কাছে গেলাম, বললাম বাবা এরকম কেস আছে, আমি কি করব? তো গুরুদেব যদি হ্যাঁ বলে দেয় তো ওটাই মানে বিরাট একটা পাওয়ার। তো উনি বললেন তুই নেমেছিস যখন এই লাইনে, তোকে তো আজ না হোক কাল করতেই হবে। আমি তোকে বলছি তুই এগো, পিছনে আমি আছি। এই যে বাবা যে এই কথাটা বললো পেছনে আমি আছি, এটাই আমার কাছে যথেষ্ট। এবার আমি যখন কেস হিস্ট্রি কিচ্ছু শুনিনি, ওনাকে বললাম আপনি আসুন চেম্বারে। উনি চেম্বারে এলেন, ভদ্র কাউকে নিয়ে আসেননি, বাবা একাই এসেছিলেন। উনি এসে ডিটেল হিস্ট্রি, এই যে এতক্ষণ আমি তোমাকে যা বললাম এই সমস্ত ওনার বাবা আমাকে বললেন। আমি তথ্য শুনে আনলাম। আর না আমার একটা প্যানিক আছে, সেটা আগুন থেকে আমার একটা ন্যাচারালি প্যানিক আছে, মানে আগুন যদি যেমন ভয় লাগে একটা, যেমন আমরা তারাপীঠে যখন হোম যজ্ঞ করি, বর্ষাকালেও তো হয়, তো যখন হাওয়া দেয় না, আগুন যখন অনেক উঁচুতে চলে যায়, আমি থাকতে তো আমাকে হয় আসনে একবার বসে গেলে উঠতে নেই, কিন্তু আমার একটু ভিতরে হয় যেটা কাউকে প্রকাশ করতে পারি না, মানে একটা ভেতরে ভয় ভয় লাগে, আগুনটা এত ফ্লেম চলে গেল উপরে। তো আগুনের কেস, তারপরে আমার একটা কিরম যেন মানে কনফিডেন্ট হারাচ্ছি যেন। আমি ওনাকে তখনই কিছু বললাম না, আপনি বাড়ি যান, আপনি বাড়ি যান, আপনি নেক্সট যেদিন আসবেন মেয়েকে এবং নাতনিকে সাথে নিয়ে আসবেন, কারণ আমি জানি একে আমি বাড়ি পাঠিয়ে আজকে বিকেলে আমি আবার বাবার কাছে যাব, তোমার গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে। এবং আমার গুরুদেব বলে রাখি কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন না, ওনার আজও ফোন নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজও কোনো ফোন নেই, কিন্তু আমি মানে খুবই ভাগ্যশালী যে এরকম গুরুদেবের দীক্ষা পেয়েছি আমরা স্বামী স্ত্রী। যাই হোক, তো ওনার কাছে গেলাম না, বাবা আগুনের কেস কি করব? তো বাবা বলেন তোকে কে বলেছে আমার কাছে আসতে? আমি তো আলো কেন, তোর নিজের উইল পাওয়ার নেই? আমাকে তো খুব বকছে। তাহলে যে বাবা উইল পাওয়ার সব আছে, কিন্তু আগুনে আমার না একটু প্যানিক আছে। কিচ্ছু হবে না, আমি আছি তো বলেছি তোর পেছনে, তুই আবার এসছিস কেন? সাহস হয় কি করে আবার আসা আমার কাছে? তোকে যেতে বলেছি, তোর বিশ্বাস নেই আমার উপর? বিশ্বাস তো আছে, কিন্তু আমি কি করব? সফল হবি যা, বাস এই একটা কথা বললো, সফল হবি যা। আমি আমার হাজবেন্ডকে বলছি কি গো, বলছে আমি কিচ্ছু সাহায্য করবো না, এটা তোমার কেস, তুমি হ্যান্ডেল করো।
আচ্ছা। পরিষ্কার বলে আমি ইন্টারফেয়ারই করবো না। হুম। আচ্ছা তুমিও ছেড়ে দেবে আমাকে এরকম বলছে? গুরু যখন আদেশ দিয়েছে তার মানে তুমি পারবে, আমি এটা কিচ্ছু বলবো না। হুম। ঠিক আছে, ভালো কথা ভাই, যা হয় হয়ে যাবে, জীবনে প্রথম আর শেষ, এই তো হবে, আর কি হবে। বিশাল হ্যাঁ, সাহসী এবার তুমি। জানি না, যাই হোক তারপর উনি মেয়েকে নিয়ে এলেন, এই মেয়ে আর নাতনিকে নিয়ে এলেন। হুম। তা আমি না খুব ভালো করে প্রথমে এই কেসগুলো নিয়ে কি হয় বলতো, যে এন্টিটি ভেতরে থাকে হুম। তারা কিন্তু প্রকাশ করতে চায় না যে তারা আছে, মানে এমন একটা প্রিটেন্ড করে যে কিছুই নেই, কোনো প্রবলেমই নেই, তোমার কাছে ধরাই দেবে না। এটা পজিশনটা কার হয়েছে? বাচ্চা মেয়েটা, তাই তো? বাচ্চাটার প্রথমে হয়েছিল। হুম। আচ্ছা। কিন্তু সব সময় নয়, মাঝে মধ্যে, হুম। খুব রেয়ার। এবারে ও যখন ঢুকলো আমি দেখলাম আমার ঘরে কালপুরুষ আছে, ও তো তবু ঢুকে গেল, কোনো প্রবলেম হলো না ওর। তার মানে কি এরা কিছু, মানে কি বলবো, এরা কি সাইকো কোনো প্রবলেম হচ্ছে কিছু? তো আমি দেখলাম মেয়েটার সাথে গল্প জুড়লাম, বললাম কি রে, কি নাম তোর, কোন ক্লাসে পড়িস, হ্যাঁ মাকে ভালোবাসিস, তো এইসব গল্প করছি। মেয়েটা আমার সাথে সব প্রশ্নের উত্তর দিচ্ছে কোথাও, কিন্তু পলক ফেলছে না, তাকিয়ে আছে এক দৃষ্টি। আমি কি দেখছিস তুই? তোমাকে দেখছি। আমি কেন, আমার মধ্যে কি আছে, কি ভালো লাগছে তোমাকে, এরাম বলছি। আমি থাকবি আমার বাড়িতে? বলতে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে তোমার বাড়িতে। মানে কি চালাক বোঝো, মানে ও দেখাচ্ছে আমার কোনো প্রবলেমই হচ্ছে না। আচ্ছা। আচ্ছা। ওকে আমি এক গ্লাস জল দিলাম, সেই জলটা আমি বলে রাখি কোনো সাধারণ জল দিইনি, কিন্তু টেস্টটা সাধারণ জল। আমি ওই জলটা ঢকঢক করে খেয়ে নে। ও না খেয়ে নিল ঢকঢক করে। আচ্ছা। সব কেসেই আমরা এটা ফার্স্ট ট্রাই করি বোঝার জন্য যে ও অ্যাক্টিভ কখন হবে, ওকে অ্যাক্টিভ হওয়ার জন্য এটা খেতে দিই। তো যখন দিলাম ও খেলো, খাওয়ার পরে ওর বোধহয় পেটে জ্বালা শুরু হয়েছিল, ও সেটা বলেনি। ও বলছে যে মা আমার না কিরকম পেটটা মোচড় দিচ্ছে। আচ্ছা। তোর মা বলছে দিদি ভাই দেখো না ওর না পেটে মোচড় দিচ্ছে, তো কোনো ওষুধ আছে তোমার বাড়িতে? আলাম কিচ্ছু ওষুধ লাগবে না, আমিই ওর ওষুধ। তো বলছে ওর মোচড় দিচ্ছে। আলাম তুমি এবারে সরো, ও এবারে অ্যাকশন নিচ্ছে। ওর মা বলে মানে? আলাম তুমি এবার সরো। দিয়ে ওর মাকে আমি সরিয়ে বসালাম, ওর কাছে আমি গেলাম, চোখে চোখ রাখলাম, মেয়েটাকে দমক দিলাম। আলাম এবার অ্যাক্টিভ হ, এরম ভাবে জোর গলায় বলেছি। তখন ছেলের আওয়াজে মেয়েটা জাম্প করে উঠেছে। ওই বাচ্চা মেয়েটা ছেলের ভয়েস বের করছে, জাম্প করেছে। তুই কি করে জানলি? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তুই কি করে জানলি? আলো তুই কোথায় এসেছিস জানিস? এবার আমার কিন্তু সত্যি উইল পাওয়ার জেগে গেছিল কৌস্তব, আর আমি কোনো ভয় পাইনি। কারণ ভয় তখনই যতক্ষণ না তুমি ভয়কে ফেস করছো। ভয় যখন তোমার সম্মুখে থাকবে দেখবে ভয় আর পাবে না তুমি, তখন তোমার মনে হবে এটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে, যেমন করে হোক ও আমার কাছে বাঁচতে এসেছে। এবার আমি বলছি এবার তো অ্যাক্টিভ হ। আর ভাগ্যচক্রে সেদিন আমার বর ঘরে ছিল, আর আমি যে কারোর হেল্প চাইবো ও সেদিন ছিল না। এবার আমি জানি যা করতে হবে আমাকে করতে হবে। মেয়েটা উঠে জাম্প করে ধাপ করে পড়লো। ওর মা তো ভাবছে হাড়গোড় ভেঙে গেল, হ্যাঁ কি হবে দিদি? আলম কিচ্ছু হবে না, দিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল, পড়ে জাস্ট অজ্ঞান। এবার ওকে আমি জিজ্ঞেস করছি কি হয়ে, আবার জ্ঞান ফেরানো হলো, জলে ছিটে দিই। তখন আমি এত দুর্বল, ও কি উত্তর দেবে? এই যে জিনিসগুলো যাদের হয় ভাই তারাই জানে যে তার শরীরে কি ফিল হয়, ভেতর থেকে পুরো নিংড়ে নেয় না, বিশেষ করে নার্ভ এফেক্ট করে। আচ্ছা। আচ্ছা। প্রথমে নার্ভ দুর্বল করে দেয় একদম, খালি মনে হবে কিছু ভাল লাগছে না, ঘুমোবো, আর চোখের তলায় কালি। এটা কিন্তু সিনেমাতেও যেমন দেখায় বাস্তবেও কিন্তু তাই হয়, কারণ রাতের ঘুম কেড়ে নেয়। ঠিক আছে, প্রথম এরা জেগে থাকবে রাতের ঘুম। ওর মাকে যখন জিজ্ঞেস করলাম মেয়ে জেগে না, হ্যাঁ মেয়ে রাতের পর রাত জেগে খালি বসে থাকে আর খালি ভয় পায়। আল্লাহ হ্যাঁ স্বাভাবিক ব্যাপার। তোর মাকে আমি বোঝালাম, ওর মা কিন্তু না মানতে চাইছে না, বলছে না ওর বাবা ওকে খুব ভালোবাসতো, আমাকে হয়তো পছন্দ করতো না কিন্তু ওর বাবা ওকে এটা করতে পারে না, ওর বাবা খুব ভালোবাসতো ওকে। আল্লাহ মানা না মানা আপনার ব্যাপার, মেয়েকে যদি বাঁচাতে চান যে ইনস্ট্রাকশন গুলো দেবো ফলো করে চলুন। মা বলছে, মানে মাটার আমি বুঝতে পারলাম অ্যাটিটিউড দেখে যে আমার কথাটা খুব মনোপুত হলো না। আচ্ছা। কিন্তু মেয়েটার যে বাবা সে তো যুক্তি বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, মানে বাচ্চা মেয়েটার দাদু। দাদু, হ্যাঁ। সে আমাকে আড়ালে এসে বলল খরচাটা তো আমি করবো দিদি, আপনার যা করার করুন, শেষ পর্যন্ত আমি যাব। আচ্ছা। আমার মেয়ের একবার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে,
হুম, আমি শেষ পর্যন্ত যাব, খরচাটা আমি করব, আপনার কি কি করতে হবে আমাকে বলুন। কারণ দেখুন, সবার আগে আপনার এই নাতনিকে নিয়ে মণিকর্ণিকা ঘাট যেতে হবে। এবার আমি বলি, এখানে আমি তারাপীঠ কেন বললাম না, আমি কেন মণিকর্ণিকা ঘাট বললাম। আমরা তো এখনো পর্যন্ত শ্রোতা বন্ধুরা জানে যে তারাপীঠেই আমরা কাজ করি। হ্যাঁ, আমরা তারাপীঠে কাজ করি, বাট কিছু কিছু কেস এমন থাকে যেটা মণিকর্ণিকার জন্যই আদর্শ। কারণ মণিকর্ণিকা ঘাটে বাস করেন কে? কাল ভৈরব, আচ্ছা কাশীর ক্ষেত্রপাল, কাশিকা পুরাধীনাথ, আচ্ছা কাল ভৈরব। এবং কালকে হরণ করেন যিনি, তিনি ভৈরব। আমার এখানে প্ল্যান ছিল এক ঢিলে দুই পাখি মারা। যেমন হচ্ছে, এর আমি পজিশন কাটাবো এবং কাল ভৈরবের কাছে গিয়ে এর বাপ ঠাকুমার মুক্তি দেব। আচ্ছা আচ্ছা গয়ায় পিণ্ডদান তো হয়ে গেছে, হয়ে গেছে মানে ওরা করে নিয়েছে, পুরোহিত বিধান দিয়েছিলেন। তাহলে তারপরে মুক্তি হয়নি? গয়ে পিণ্ডদান করলে তো মুক্তি গয়ায় পিণ্ডদান করার পরেও কখনো কখনো কিছু কিছু জিনিস হয় না, সবাই হলফ করে বলতে পারে না যে হয়ে গেছে। এবার আমি বলছি কেন হয়নি, কারণ নারায়ণের শ্রীচরণ ছাড়া মুক্তি পাওয়া মুশকিল, ঠিক কথা। কিন্তু এখানে হরি এবং হর এই দুজনই এই পথে প্রশস্ত, মানে মুক্তি দান করতে। হরি যখন কিছু পারে না, তখন সেই কাজটা হরের উপরই ছাড়া হয় এবং কোনো কারণ ছাড়া কার্য হয় না। এই যে এদের আমাদের কাছে আসা, মণিকর্ণিকা ঘাট যাওয়া, আমি যখন কেসটা শুনলাম যে গয়ায় পিণ্ডদান করেও হয়নি কিছু, তখন আমি ডিসাইড করলাম তাহলে তো এই বিধানটা আর দেওয়া যাবে না, আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে। আমি বললাম আমি মণিকর্ণিকা ঘাটে এই জিনিসটাই ফার্স্ট টাইম শুনলাম যে গোয়াতে পিণ্ডদান না করা, মানে করার পরেও প্রবলেম চলছিল। এবারে কারণটা বলছি, কারণটা নিজে ওই এই বলেছে, ওর বাবাই বলেছে কেন। আচ্ছা, তারপর কি হয়েছিল বলো? মণিকর্ণিকার ঘাটে মণিকর্ণিকার ঘাটে নিয়ে যেতে হবে, কিন্তু দাদা তারাপীঠে করলে যা খরচা, মণিকর্ণিকা ঘাটে ধরে রাখুন তার থেকে আরেকটু বেশি হবে, কিন্তু প্রপার ওয়েতে কাজ হবে। কিন্তু ভদ্রলোক বলেই দিয়েছিলেন যে আপনার যা করার করুন, কারণ যে যেটাতে পারদর্শী সেই ব্যাপারে। যদি আজকে একটা ডাক্তার বলে যে আপনার বাচ্চার পেটে গর্ভবতী এখনই সিজার করতে হবে, না হলে বাচ্চাটার কিছু ক্ষতি হবে, বাড়ির লোক কি বলবে যে না আমি নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করবো? কারণ রিস্কটা কে নেবে? এই ব্যাপারে পারদর্শী কে, বাড়ির লোক না ডাক্তার? তো ওই জন্য ভদ্রলোক বলেছিলেন যে আপনার যা করার করুন, আমরা তো বুঝি না, আমি চাই রেজাল্ট। ঠিক কথা বলে উনি রেজাল্ট চান। এবারে বেনারস নিয়ে যাওয়া হলো, মণিকর্ণিকা ঘাটে নিয়ে যাওয়া হলো, ওখানে ধরা হলো তোমার অঘরি। কারণ আমরা তান্ত্রিক, এখানে অঘরিরও প্রয়োজন ছিল। ওখানে অঘরি ধরা হলো, তাদেরকে ডাকা হলো এবং তিনিও কিছু কর্ম করলেন, আমরা কিছু কর্ম করলাম, যেটা আমি এখানে বলতে পারবো না, বলাটা উচিত না। এবার দুই তরফের শক্তির দ্বারা তার মানে বাচ্চাটা যাতে ক্ষতি না হয় সেই কেসটা করা হলো। এবার ওখানে দাঁড়িয়ে মেয়েটা বলছে, গয়ায় পিণ্ডদান তো করে এলি, আমায় ছাড়াতে পারলি? তখন আমি বললাম হ্যাঁ ঠিক বলেছিস, তোকে ছাড়াতে পারেনি হয়তো, কিন্তু হরির কাছে যখন হয়নি তখন হরের কাছে তো হবেই বাবা। তোকে তো, তুই নিজের মেয়েকে তো কষ্ট দিচ্ছিস। বলছে কে মেয়ে? ও আগে মেয়ে ছিল, আর কি মেয়ে আছে নাকি ও আমার? আমি জানি ওকে কষ্ট দেওয়া মানে ওর মা কষ্ট পাবে, আমি তো ওর মাকেই কষ্ট দিতে চাই, যাকে আমি দেখতে পারতাম। তোরা কি জানিস ওর মা এখন অলরেডি একটা সম্পর্কে জড়াচ্ছে? আচ্ছা আচ্ছা। তখন আমি মেয়েটাকে বললাম, কখনো ডাক্তার, উকিল, জ্যোতিষী এদের কাছে না কথা লুকোবে না। এটা মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়েই বলছি। তুমি কেন লুকিয়েছো? আমাকে কি কেস বলো? না আমি লেক টাউনের একটা ছেলের সাথে প্রেমে পড়েছি। আচ্ছা, ঠিক আছে, লেক টাউনের একটি ছেলেকে আমি ভালোবাসি এবং তাকে আমি এবার বিয়ে করে সংসার করতে চাই। আমাদের এতদিন বলনি কেন? না এটা তো বুঝতে পারিনি যে আপনার কেসে কাজে লাগবে, বা এটা কেসের জন্য কোনো, এই কেসের জন্য যে গুরুত্বপূর্ণ সেটাও মনেই করেনি। ও নিজে নিজে ভেবে নিয়েছিল এটা বলা উচিত না, এবং ওর বাবাও জানতো না, স্পটে জানলো ওর বাবা আচ্ছা, যে মেয়ে আবার প্রেম করছে। ভালো কথা, হতেই পারে, নতুন জীবনও শুরু করতে চাইতেই পারে। তখন বললাম যে তুই গয়ায় পিণ্ডদানের পরও কেন যাসনি? না, গয়ায় পিণ্ডদান যে পুরোহিত করেছিল তার কিছু ভুল ভ্রান্তির জন্য, মানে কিছু কর্মে ভুলের জন্য সঠিক ওয়েতে কাজটা হয়নি। এটাও হয় নাকি? হ্যাঁ, যদি পুরোহিতের ভুল করে তাহলে পিতৃদোষ লাগে, জানো না? আজ তোমার বাড়িতে যদি নর্মালও, মানে কারোর বাড়িতে কেউ মারা যায়, নর্মাল মারা গেল, এবার শ্রাদ্ধ শান্তি হবে তো, যদি ধরো শ্রাদ্ধ শান্তিতে পুরোহিত কিছু ভুল করে
তাহলে সেই দোষটা পিতৃদোষ জন্মান্তর বহন করে চলে এবং সেটা কিন্তু বংশানুক্রমিক চলে। এই জন্য কেসগুলো ধরাটাই খুব টাফ হয়ে যায় যে ঘটনাটা কি। বুঝতেই পারবে না তুমি পিতৃদোষ। পুরোহিতের ভুল কর্মের জন্য ওই গয়ায় পিণ্ডদানের অনুষ্ঠান, আসলে এরা তো মানে খুব গরিব, সেইভাবে হয়তো খরচা করতে পারেনি, ও লেক ছাড়া কোনো কাজ করে দিচ্ছে, বুঝলে তো। প্রপার হয়তো হয়নি। ও বলছে যে আমার মুক্তির জন্য কিছু প্রার্থনাই করা হয়নি, আমি তো এখনো জলই পাইনি, আমি জলের জন্য প্রাণ কাঁদছে আমার। বাবা বলছে, ওর বাবা বলছে আমি এমনি হয়তো জল শোক করতে পারবো, কিন্তু দেখো কোনো আত্মা দেহতে কেন ঢোকে, সে ধরো কিছু খাবার খাবে, সেটা হয়তো আত্মা হয়ে যদি খাবারটা খায় সে স্বাদ গ্রহণ করতে পারবে না বা সে খাবারটা খেতেই পারবে না, কিন্তু কোনো বডির মধ্যে ঢুকে যদি খায় তাহলে সে কিন্তু স্বাদ পাবে। এই কারণে কোনো দেহকে আশ্রয় করে এবং সেরমই দেহকে চুজ করে যেটা সেই ভাইদের সাথে ম্যাচ করে ঊর্জাটা। আচ্ছা আচ্ছা। যে কেউ কিন্তু পজেস হতে পারে না, তাহলে তো মানে সবাই পজেস হয়ে ঘুরে বেড়াতো। একটা শ্মশানে চুল খুলে ধরো 4টে মেয়ে গেল, 4টেই কি পজেস হবে? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে তাহলে সেরকম হলে আমার সবার আগে পজেস হওয়ার কথা। যাই হোক, বুঝতে পারছি। যাই হোক, হ্যাঁ, সে অনেক কিছু ভাইরাস ম্যাচ করতে হবে যেটা ওর দেহ থাকার জন্য উপযুক্ত, এবং যদি তাকে প্রশ্রয় দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তুমি থাকতে পারো। এই যে মেয়েটা খেলতো তার বাবার সাথে, তার মানে কি মেয়েটার তো সেটা বোঝার ক্ষমতা হয়নি এখনো যে আমি কি দেখছি বা আমাকে কেউ ভর করেছে। তার মানে ওর বডিও অ্যাকসেপ্ট করে নিয়েছিল ওকে, ঠিক আছে। এই কারণে ওর খুব ভালো লাগতো। এবার আর একটা টার্ম, সেটা হচ্ছে ও যে গায়ে আগুনটা লাগিয়েছিল ও তো স্বেচ্ছায় লাগায়নি, ও মদের ঘরে লাগিয়েছিল। তাহলে কি ও ইচ্ছাকৃত মৃত্যুবরণ করেনি, হঠাৎ করে হয়ে গেছে একটা। এইটুকু মেয়ে, ও মরতে চায়নি কিন্তু মারা গেছে, এটাও মেনে নিতে পারেনি এবং মেয়েকে হারাতেও চায়নি, তাই ও ছাড়ছিল না। কিন্তু মণিকর্ণিকায় গিয়ে ও কথা দিল যে আমি আমার কথা দিচ্ছি, আমি চলে যাব, আমি আমার মেয়েকে জ্বালাতন করব না। আনাও শুধু মেয়ে না, তোকে বলতে হবে তুই একেও জ্বালাতন, তোর বউকেও জ্বালাতন করতে পারবি না। না না, আমি করব না। ভালো কথা। এরা এবার সব মিটে টিটে গেল, আমাদের হয়ে গেল। আমি না নিজস্ব একটা আমার ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি পরে ফোন না করে জানায় যে কেমন আছে, আমি কিন্তু নিজে থেকে ফোন করি। এটা আমার আছে, আমি নিজে থেকে ফোন করি যে পেশেন্ট কেমন আছে। ততদিনই ফোন করব যতদিন না আমি জানতে পারবো যে ও অন্য কোনো তান্ত্রিক বা অন্য কোনো জ্যোতিষীর আন্ডারে গেছে। আমি যতদিন জানবো যে আমার আন্ডারে আছে ততদিন কিন্তু আমি খবর নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, বা এখনো মানে সেম অ্যাক্টিভিটিস আছে কিনা, বা একটু বেটারের দিকে। যেমন ডাক্তাররা মানে খবর নেই, আমি সেরকম খবর নিই। যদি এবার বলে যে না আমরা অন্য কারোর কাছে গেছি, তখন আমি বুঝে গেলাম এটা আমার মানে কেস আর নয়, এটা আবার অন্যের হয়ে গেছে, তখন আমার কোনো হেড নেই, ঠিক আছে। তখন আমি আর খবর নেব না। তো এরা বলছে যে হ্যাঁ দিদি ভালো আছে। এবার ওরা না মেয়েটার বিয়ের ব্যবস্থা করে লেক টাউনে, যার সাথে প্রেম চলছিল, এবং আমাদেরকে বিয়েতে নেমন্তন্ন করে, কারণ এরা তো খুব খুশি, কাজ হয়েছে, এ হয়েছে, আমাদেরকে ধন্যবাদ দিয়েছে, এরা খুব খুশি। তো এরা বলে যে এরকম বিয়ে ঠিক হয়েছে, আপনি আসুন, আপনারা সবাই আসুন, আমরা বিয়েতে যাই। ও বুঝতো সত্যি যাই, মানে কোনো প্রবলেম হয়নি, সুস্থ বিয়ে হয়। ঠিক বিয়ের 1 বছরের মাথায় এরা একটা ভুল করে যে ওদেরকে নিয়ে ওরা মেহেদিপুর বালাজি যায়। কে? লেক টাউনে যেখানে বিয়ে হয়েছিল, ওরা বিয়ের পর হানিমুন ফানিমুন সব মিটে যায়। তারপরে ওদের কি মনে হয়েছিল ভগবান জানে, যে ওরা মেহেদিপুর বালাজি গিয়ে একবার হনুমানের দর্শন করে আসবে। এবার কথা হচ্ছে রাজস্থানে যেটা মেহেদিপুর বালাজি, হ্যাঁ, কথা হচ্ছে যে কোনো মানুষকে কিন্তু মেহেদিপুর বালাজি কারণ ছাড়া যাওয়াটাই উচিত না, আমি বললাম। কারণ প্রচুর বজরংবলীর মন্দির আছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে আমি ডেঞ্জারাস বলতে চাইছি না ওরকম ভাবে, বাট মানে তুমি নিজেও যদি যাও কখনো তুমি বুঝতে পারবে জায়গাটা মানে ভগবানের জায়গা, বাট খুব ভীষণ ভারী। আর ওখানে না মানে কয়েকটা রুলস তোমাকে মেনটেন করে চলতে হবে। আমি বলছি সেসব রুলস আমি 1-1.5 বছর, অনেকদিন আগে, প্রায় 2022-এর দিকে এটা নিয়ে আমি একটা খুব ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, কিউরিও ফাইটাও রয়েছে। খুব ভালো করেছো, আবার পারলে করো। কারণ হচ্ছে মানুষের জানা দরকার যে হুটহাট যে কোনো মন্দিরেও কিন্তু যাওয়া যায় না।
আচ্ছা, কি হয়েছিল বলো। তো এখানে কেস হচ্ছে মেহেদিপুর বালাজি তারাই যেতে পারে যেখানে ধরো কোনো তান্ত্রিক জ্যোতিষী সব ফেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। মেহেদিপুর বালাজিতে লোক যায় ভূতকে ছাড়াতে, ভূত ছাড়াতে। ওখানে গেলে মানে ভূত ভেতরে থাকলে অ্যাক্টিভ হবে, আমি ভূত কথাটা ঠিক বলবো না, আত্মা বিদেহী প্রেতাত্মা এইসব বলবো। তো ওখানে গেলে কিন্তু অ্যাক্টিভেট হবে, এবং ওখানে রুলস হচ্ছে ওখানে প্রসাদ খাওয়া যাবে না, ওখানে জলও মানে আমি তো বলবো মেহেন্দিপুর বালাজির ভেতর শুধু না, ওই চৌহদ্দির মধ্যে যে দোকান আছে তুমি কেন হনুমানকে পুজো দাও, বাট ওখান থেকে কিছু নিয়ে খাবে না, জলও নিয়ে খাবে না। ওখান থেকে বেরিয়ে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে গিয়ে কোনো দোকান থেকে জল টল কিনে খেও, ঠিক আছে। এরা ওসব জানতো না। ইভেন আমি যেটা জানি, আমারও কিছু বন্ধু গেছিল ওখানে, তুমি না একবারে পৌঁছতে পারবে না মন্দিরে, তোমার মানে তুমি দিগ্ভ্রষ্ট হবেই। হ্যাঁ দিগ্ভ্রষ্ট না, কিন্তু দিগ্ভ্রষ্টটা ওটা কারা করে বলো তো, যদি কেউ পজিটিভ কেস নিয়ে যায় তাহলে ও ব্যক্তিটা কিছুতেই ঢুকতে চাইবে না, প্রবলেমগুলো ওরা তখন ক্রিয়েট করে যে মানে ঘুরিয়ে দেয়, মাইন্ড ঘুরিয়ে দেয়। এমনও হয়েছে যে মন্দিরের কাছে গিয়ে মনে হয়েছে আর দর্শন করবো না, ব্যাক করে চলো। বুঝতে পারছো বিষয়টা, পুরো বাড়ির ফ্যামিলির মাইন্ড ঘুরিয়ে দেয়, বুঝছো। ওখানে নিয়ে যাওয়া, হাত পা ধরে নিয়ে যেতে হয় পেশেন্টকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার এরা হানিমুন করে আসে দার্জিলিং থেকে, তা মেয়েটা ভাবলো একটা নতুন জীবন পেলো। যাই হোক, এইবারে যে বাড়িতে বিয়ে হয় ওরাও বেশ সম্ভ্রান্ত বাড়ি, ঠিক মানে মিলে গেছিল ঘোরাফেরা করার পরে। আর এই যে মেয়েটাকেও এরা নিজের মেয়ে বলেই অ্যাকসেপ্ট করেছিল, কোনো রকম হেজিটেশন করেনি, কারণ যে ছেলেটির সাথে বাচ্চাটাকে, হ্যাঁ, যে ছেলেটির সাথে বিয়ে হয়েছিল সেও ডিভোর্সি ছিল। আচ্ছা আচ্ছা। তো এরাও মেনে নেয় খুব ভালোভাবে। এরপরে এদের কি মাথায় এসছে ভগবান জানে, আমি ঠিক সেটা বলতে পারবো না। ওরা মেহেদিপুর বালাজি যায়, এবং মেহেদিপুর বালাজির যেটা নিয়ম বললাম ওটা করতে নেই, আরেকটা জিনিস করতে নেই, সেটা হচ্ছে ধরো আমরা কোনো মন্দিরে পুজো দিয়ে বলি না, কি রে হলো চল, বলি তো চল এবার বা বেরিয়ে চল এবার। এইবার এরা পুজো দিয়েছে হনুমানের, মেয়েটা কিন্তু নাকি ঢুকতে চায়নি, বাট ওকে ইচ্ছাকৃত ঢুকানো হয়েছিল। আচ্ছা। পরে জানতে পারি যে ছেড়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওই মা ভেবেছিল যে এত শুনেছি তো ওখানেও একবার দর্শন করিয়ে আনি, তাহলে বুঝবো যে মানে আমার কাজে শিওর কাজ হয়েছে কিনা। তখনও মাটা শিওর ছিল না, বুঝতে পারছো তো। ভালো কথা, আমি কিন্তু ফোন করতাম, যোগাযোগ ছিল আমার। তো ওরা কিন্তু যে মেহেদিপুর বালাজি যাবে এটা কিন্তু ওরা আমাকে কেউ বলেনি, কারণ ওর বাবাও জানতো না, যোগাযোগটা ওর বাবা আমার সাথে রেখেছিল, মেয়েটার বাবা। তো পরে বলে যে পুজো দেওয়ার পর নাকি মেয়েটাকে বলে ওর মা, চল হয়ে গেছে চল। আচ্ছা আচ্ছা। আর না, ওই যে যাওয়া শুরু করলে পিছন ফিরে দেখতে নেই, এরা পেছনে তাকিয়ে দেখেছিল মেয়েটা আসছে কিনা, ওর বাচ্চা মেয়েটা আসছে কিনা। এবার মেহেদিপুর বালাজি থেকে ফেরার পর অ্যাকশন আবার শুরু, বিভৎস অ্যাকশন। মেয়ে হাত কাটছে, পা কাটছে, রক্ত খাচ্ছে, ঠিক আছে, নিজেরই হাত পা কেটে রক্ত খাচ্ছে। হ্যাঁ, এবার বলি, কোনো প্রেতাত্মা যদি কারোর পজেস করে এবং তার রক্ত যদি খায়, তার শক্তি কিন্তু ক্রমশ বাড়তে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এই মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুধু ফাঁকা থাকলে হাত পা কাটতো, রক্ত খেত। বাড়ির লোক টেনশন, আমাকে তো ফোন করে উদম বলতে, হ্যাঁ এতগুলো এ হলো, এই কাজ হলো, মণিকর্ণিকা ঘাট যাওয়া হলো, এগুলো কিচ্ছু হয়নি, মেয়ের আবার গন্ডগোল শুরু হয়েছে এলো। আপনি আমি তখন এবারে না খুব নিজের উপর গিল্টি ফিল করছি যে প্রথম একটা কেস গুরুদেব ভরসা করে আমাকে দিল, জীবনের প্রথম কেস, আমি কি পারলাম না তাহলে, বুঝলে তো। কিন্তু আমি যেটুকু জানি, কোনো আত্মা প্রেতাত্মা কোনো বডি ছাড়ার আগে যদি বলে যে আমি চলে যাচ্ছি, কথা দিচ্ছি আর আসবো না, এবং প্রমাণ ছেড়ে যায়, কোনো একটা যে কোনো প্রমাণ যদি ছেড়ে যায়, তাহলে কিন্তু সে সেই বডিতে আসে না বা আসতে পারে না। ও যে কথা দিয়ে গেছে মানে গেছে। হ্যাঁ, হতে পারে অন্য বডিকে পজেস করবে, ওর বাড়ির কারণ, কিন্তু ওই বডিকে আর করবে না। আমার এটাও একটা কোশ্চেন মার্ক লাগছে যে এটা তো হওয়ার কথা না, কেন হচ্ছে। আমি আবার বাবার কাছে গেলাম, বাবা বলছে তুই ওকে চেম্বারে তোর আবার ডাক। আর ওর মা তো একদম মানে রেগে আছে যে আমি প্রচুর টাকা পকেটে ভরে নিয়েছি অথচ কাজ কিছু করতে পারিনি, বুঝলে তো।
তখন বলে যে তুই ডাক তো, এবারে বলবি ফ্রিতে কাজ করে দেবো। হ্যাঁ, ওকে ওকে 16 আনাও নিবি না, কারণ তোর ফল্ট যদি, তো এটা তোর রেসপন্সিবিলিটি যে ওকে মুক্ত করবি। কিন্তু বাবা জানতেন, আমাদের গুরুদেব জানতেন, তিনি এই কারণে বলেছিলেন আমি যখন ওকে আবার আমার বাড়িতে ডাকি আর মেয়ে ঢুকছে না। আলম প্রথমবারে তো ঢুকেছিল আপনার মেয়ে, এবার কেন ঢুকছে না? ও তখন আমার বাড়িতেই ঢুকছে না। আর এবার আমি ওকে কালপুরুষের দর্পণ দেখিয়েছি, ও তখন চিরবিড়িয়ে উঠেছে আর বলছে কি সারা শরীর আমার জ্বলছে জ্বলছে, আমায় ছেড়ে দে, তোরাই তো আমাকে নিয়ে এসেছিস। কালপুরুষের দর্পণ মানে হচ্ছে যেটা তোমাদের ওই বালির বাড়িতে আমরা যেটা হুম ওকে কালপুরুষকে দেখালে যদি কেউ ইনঅ্যাক্টিভ থাকে ও অ্যাক্টিভ হয়ে যায় শরীরের ভেতর। ওকে তো কালপুরুষকে দেখার পর তো এরকম শুরু করেছে, তোরাই তো নিয়ে এসেছি, এরকম আওয়াজ করছে। তুমি এরকম আওয়াজটা করো না প্লিজ। এখন রাত 1:30 বাজে, 2টো বাজে, সরি 2টো বাজে, 2টো। যাই হোক, তো আমি বললাম আমরা নিয়ে এসছি মানে, মেহেদিপুর থেকে বললি চল, আমি চলে এলাম। এ ছিল একটা পিশাচ। পিশাচ ছিল। আমি হাসছি, বাট মানুষ যখন জেনে শুনে নিজের পেছনে ব্যাম্বো নেয়, তাকে আমি কি বলবো বলো? জানতো না ব্যাপারটা। আমি বললাম আপনারা মেহেদিপুর কবে গেছিলেন? তোর মা বলছে এই তো দিদি পরশু গেছিলাম। বললাম পরশু মেহেদিপুর গেছিলেন, কে বলেছে আপনাদেরকে মেহেদিপুর যেতে? না কেউ বলেনি, ওখানে জানি ভূত ফুত তাড়ানো হয়। তা আমার মেয়ে তো বরাবরই প্রবলেম ছিল, তো ভাবলাম ওখানে একবার হনুমানের দর্শন করি। মানে বজরংবলী মানে যেন ভূতের ডিপার্টমেন্ট নিয়ে বসে আছে বজরংবলী, মানুষের মনে এমন একটা ধারণা। ঠিক আছে, মানে বজরংবলীর কাছে নিয়ে যাবো মানেই ভূত যাবেই, আর মেহেদিপুর মানে তো কথাই নেই। বললাম হ্যাঁ ঠিক ধরেছেন, কিন্তু একটা সুস্থ মানুষকে স্বেচ্ছায় অসুস্থ করলেন, এবার সামলাবে কি? না আমরা কি করেছি? তখন আল্লাহ কি করেছেন, ও তো মেয়ে নিজেই বলছে যে চল। বলছে হ্যাঁ আমি আমার মেয়েকে বলেছি চল। বললাম আপনি কি ওর নাম ধরে ডেকেছিলেন মেয়ে? বলছে না সেটা বলিনি, ওকে বললাম চল এবার। বললাম ওখানে সবাই ছাড়াতে যায় তো, ওখানে বন্দি থাকে অনেক। এবারে যদি তুমি চল কাউকে বলো, তার মানে তুমি তাকে পারমিট করছো তোমার সাথে যাওয়া। এবারে যে কেউ কিন্তু আসতে পারে তোমার সাথে, যে কেউ। ঠিক আছে, যে কেউ মানে কিন্তু একের অধিকও আসতে পারে। আচ্ছা আচ্ছা, ওর ভাগ্য ভালো যে একজন এসেছি। তা আমি বললাম যে দেখ ভুল করে হয়ে গেছে, তো ও কিন্তু স্বেচ্ছায় যায়নি। এবারে ও বলছে ওরকম আওয়াজ করে যে আমি তো অত জানি না, আমাকে যেতে বলেছে, ওর ঘরে ঠাঁই দিয়েছে, ওর শরীরে ঠাঁই দিয়েছে, আমি যাবো না, ওকে ওকে কিছুতেই যাবো না। আল্লাহ আমাদের যা দ্রব্য আছে, কবজ আছে, মেয়েটাকে সব পড়ানো হলো। তারপরে ক্ষণিকের জন্য মেয়েটা অজ্ঞান হলো। অজ্ঞান যে হলো, ওকে আমি বললাম ওর যে জ্ঞান ফিরবে না, এবার কিন্তু ও আরো বেশি তুলকালাম করবে, কারণ ও বুঝে গেছে ওকে ছাড়ানো হবে। আপনারা যেখানে জিনিস সেখানেই আবার নিয়ে যেতে হবে আপনাদেরকে, মানে আবার বালাজি যেতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ এটা যদি আমি ওকে বলি ও কিছুতেই ছাড়বে না, এবং এতে আমার লাইফ রিস্ক হয়ে যাবে। কৌস্তব সত্যি হয়, আমি আগের ঘটনাতেই বলেছি তন্ত্রের ব্যাকফায়ার হয়। হ্যাঁ, তো ঠিক সেরকম আমি যদি ওকে হয়তো জোর জবরদস্তি করে বার করে দিলাম আমার শক্তির দ্বারা, বা মায়ের কৃপায় যে পাওয়ার আছে, যে দ্রব্য আছে, কিন্তু ও পরবর্তীতে অ্যাকশন নেবে 100%। কারণ ওকে যেখান থেকে তুলে আনা হয়েছে সেখানেই ওকে নিয়ে যেতে হবে। কিন্তু ওকে নিয়ে যাওয়াটা কি খুব সহজ হবে বলে মনে হয় তোমার? একদমই না। ও এত কষ্টে একজনের পারমিশনে ওখানে এতদিন বন্দি ছিল, একটা জেলখানা থেকে কেউ মুক্তি পেয়েছে, তাকে তুমি এত সহজে আবার কারাগারে ভরতে পারবে? কিছুতেই না। এবার আবার মেহেন্দিপুর যেতে হবে না? হ্যাঁ যেতে হবে। তখন বলছে আপনারা এক কাজ করুন, তাহলে আপনারা আমাদের সাথে চলুন, কারণ আগের বারে না বলে গেছি, অত ভয় ছিল না, এবার তো ভয় করছে, তো আপনি চলুন আমাদের সাথে। তারপরে কি হয়? তারপর ওদেরকে আমি বিধান দিলাম যে মেহেদিপুর বালাজিতেই আপনাকে আবার যেতে হবে, কারণ হচ্ছে যেখান থেকে ভাই তুলে এনেছো সেখানেই তো ওকে রাখতে হবে, কারণ ও বডি, এবং ও নিজেও বলছে, মেয়েটি নিজেও বলছে যে আমাকে তো স্বেচ্ছায় ডাকা হয়েছে না, মানে মেয়েটার ভেতরে যেটা রয়েছে সেটা। হ্যাঁ মেয়েটা বলছে, মানে এখন ওই বলছে, ওই পিশাচ বলছে। এবার না খুব নোংরা কাজকর্ম শুরু হয় মেয়েটার, যেমন ধরো চান না করা, নখ না কাটা। এবার এইটুকু বাচ্চা তো নিজে নখ কাটবে না, ওর মাই কেটে দেয়, বাট ও চরম অশান্তি শুরু করলো, নখ কাটা, চুল কাটা, চুল আঁচড়াতে দিত না, আর বেশিরভাগ টাইমটা খালি চোখ বন্ধ করে থাকতো। আচ্ছা, অসুস্থ হয়ে গেল, স্কুল ছেড়ে গেল, টিউশন বন্ধ হয়ে গেল, মানে এতই দুর্বল হয়ে পড়লো যে ও হাঁটার শক্তি হারিয়ে ফেললো।
এবার আমি ওদেরকে বললাম যে এতদিন ওর বাবা পজেস করেছিল, এবার একটা বডি যখন কেউ পজেস করে না গেটওয়েটা ওপেন হয়ে যায়, এটা ঠিক কথা। তার কিন্তু বারবার পজিশনের সম্ভাবনা থাকে। কেন সম্ভাবনা থাকে? কারণ ওর বডিটা নিশ্চয়ই সেই রাশি নক্ষত্র দশা অন্তর্দশা এগুলো সব মিলেছে বলেই বারবার সে পজেস হয়। এবার তোমার বাড়িতে ধরো কিছু ছেলে মিলে আড্ডা বসালো, তোমার বাড়ি ফাঁকা বাড়ি, তখন কি করবে আদার্স ছেলেরাও তোমার বন্ধু যারা হবে সবাই কি বলবে, চল কৌস্তবের ঘর ফাঁকা ওখানেই চল, ঠিক তো? ওখানেই আড্ডা হবে। এবারে প্রশ্রয়টা যখন একবার দেওয়া হয় তখন বারবার সেটা বাড়তে থাকে, বই কমে না। ঠিক সেই রকম মেয়েটার বডিকে যখন একবার পজেস কেউ করে নিয়েছে তার মানে ওর গেটওয়েটা ওপেন হয়ে গেছে, এবং সারা জীবন ওর সাথে বারংবার এরম কেস ঘটার এভরি পসিবিলিটি আছে। তখন বাড়ির লোক কি ভাববে যে এই জ্যোতিষী বা এই তান্ত্রিক বা এই অ্যাস্ট্রোলজার বা সাধু যাই হোক ঠিক কাজ করছে না, কারণ তারা তো বুঝতে পারবে না যে আত্মাটা ওইটাই নাকি চেঞ্জ হয়েছে। কিছু সিমটম যেটা যেটা তারাই বুঝতে পারবে, তান্ত্রিকরাই বুঝতে পারবে বা অঘরীরা বুঝতে পারবে। তো এটা তো ওরা বুঝতে পারে না, ওরা ভাবে হয়তো কাজ হয়নি। এবার ওই মেয়েটির তখন কেতুর অন্তর্দশায় কেতুর প্রত্যন্তর দশা চলছিল। এবার আমরা কি করি, পজেস কেসে অবশ্যই আমরা ডেট অফ বার্থ এটা নিই, কারণ অনেকেই বলে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, এটা তো মানুষের ভুলও হতে পারে ধারণাটা। কিন্তু ওই যে সময়টা ক্লায়েন্ট বলছে যে এই সময়টা থেকে মনে হয় আমার ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, সেই সময়টা আমরা ছকে দেখি যে কেতু রিলেটেড কিছু ঘটনা আছে কিনা, অন্তর্দশা প্রত্যন্তর দশা বা লগ্নে কেতু যাই হোক। তাহলে কি হয় বলতো, কেতু হচ্ছে রহস্য, কেতু হচ্ছে এই ভূত প্রেত মানে যাই রহস্য সেই জাতীয় জিনিসের সাথে রিলেট করে। আর নক্ষত্র যদি কেতুর হয় তাহলেও আমি এর আগে প্রথম রেকর্ডিং এ বলেছিলাম কেতুর নক্ষত্রেই কোনো সৎ ব্রহ্মচারী মারা গেলে সে কালপুরুষ হয় যদি অমাবস্যায় মারা যায়, আর পূর্ণিমায় মারা গেলে ব্রহ্মদত্তী হয়। কেতু নক্ষত্রেই কিন্তু, ঠিক আছে? কেতুর 3টে নক্ষত্র। এবার এদেরকে যখন বললাম যে আপনার মেয়ের কিন্তু একবার নয় দুবার হয়েছে, বারংবার পজেসের কেস ঘটবে, এরা তখন বলছে কেন এর থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় না? মাটা বলছে চিরতরে মুক্তি পাওয়া যায় না, তাহলে আপনি করলেনটা কি? আমি ডিটেল ওদেরকে বোঝালাম, ওরা বুঝলো। আলাম যে আপনি কথা শুনুন, আবার বালাজিতে যান। তখন ওই মেয়েটির বাবা, তিনি কিন্তু প্রথম থেকেই সত্যি খুব ধীর স্থির এবং বিচক্ষণ ব্যক্তি। এই মাটা প্রচন্ড অ্যারোগেন্ট, আচ্ছা, চোখের সামনে ঘটলেও যেন বিশ্বাস করতে চায় না। এবার এদেরকে বলার পর আপনারা ডিসাইড করুন কবে যাবেন কি যাবেন। এখন আপাতত আমি শরীর বন্ধন কবচ দিচ্ছি, কিছু দ্রব্য দিচ্ছি, ঘরে চড়াবেন, হ্যাঁ মেয়ের আশেপাশে রাখবেন, মেয়েকে বেশি ঘাটাবেন না, কিছু প্রশ্ন করবেন না, বাড়িতে যান, আমি যোগাযোগ রাখবো, খবর নেব, এবং কিছু পান থেকে চুন খসলেই আমাকে ফোন করবেন, ঠিক আছে? বললো আচ্ছা ঠিক আছে। ওরা বাড়ি গেল। এবার বললাম যে আপনার 1 সপ্তাহ কৌস্তব হয়ে গেল, ওরা কিন্তু একবারও বলেনি যে আমরা মেহেদিপুর বালাজি যাব বা কিছু। আমি না 1 সপ্তাহ বাদে ফোন করলাম, বললাম কি ব্যাপার আপনাদেরকে যে বললাম আপনারা এখনো যাননি, তার মানে ও কি ঠিক আছে? তখন ওনার বাবা বলছে কাকে নিয়ে যাব, ও তো ওঠার ক্ষমতাও রাখে না, ঠিক আছে নিয়েতে যাবো কাকে? বললাম ওইটুকু বাচ্চাকে ওঠার ক্ষমতার তো দরকার নেই, আপনারা দরকার হলে চ্যাংদোলা করে গাড়ি করে নিয়ে যাবেন, ট্রেনে চাপিয়ে নিয়ে যাবেন, তাকে তো কোলে করে তুলে নিলেই হয়, ওকে হাঁটতে হবে এমনটা তো বাঞ্ছনীয় নয়। তখন বলছে না আসলে আমাদের মনে হয়েছে যে ও একটু সুস্থ তারপরে নিয়ে যাব। ভাবো অবস্থা। আচ্ছা আচ্ছা। এদিকে আমার সাথে কিছু ঘটনা ঘটে এই 1 সপ্তাহে। তোমার সাথেও ঘটেছে? আমি ভয় পেতে শুরু করি, আমি ভাবছি হয়তো জীবনে প্রথম কেস হ্যান্ডেল করছি বা যাই হোক, আমি হয়তো ভয় পাচ্ছি, বাট ভয়টা যে মানে ভয় নয়, এর পেছনে যথাযথ কারণ রয়েছে সেটা আমি বুঝলাম সেই রাতে, যেদিনকে আমি ঘুম থেকে ওই 3:30 3টে, আমি ঠিক ঘড়ি দেখিনি, আমার মনে হয়েছিল না আমার বুকের উপর কেউ বসে যেন গলাটাকে টিপে মানে কি বলবো যেন দম বন্ধ করে আমি ডাকতে চাইলেও যেন ডাকতে পারছি। আমি মানে আমাদের যে মন্ত্র আছে আমি যেন গুরু মন্ত্রও জপ করতে পারছি না, সত্যি পারিনি করতে, আমি সত্যি পারিনি গুরু মন্ত্র। আমি বুঝছি কেউ বসে আছে চেপে, কিন্তু আমি গুরু মন্ত্র জপ করতেই পারছি না। আমার মাথায় আসছে যে আমার এই মুহূর্তে জপ করা উচিত, কিন্তু আমি জপ করতে পারছি।
বা যে আমাদের ক্রিয়া আছে কিছু, সেটাও আমি করতে পারছি না। কোনো রকমে এই ঘটনা 5 মিনিট আমার সাথে ঘটে। পরের দিন সকালে আমি দেখি আমার গলায় 3টে আঙ্গুলের দাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আমার বরকে বলি, এটা দেখছো? ও বলে হ্যাঁ। আর রাতে আমার এরকম ফিল হয়েছিল। তো তখন বলছে, তুমি এসব কাজকর্ম করছো, এরকম কিন্তু ঘটবে। হ্যাঁ, কারণ এগুলো লাইফ রিস্কের ব্যাপার, তো এগুলো ঘটবে। বাট তোমাকে সাহসী হতে হবে বা হতে হবে। যদিও তোমার রাশিটা হালকা, তোমাকে পজেস করতে কেউ পারবে না, তাছাড়া আমাদের প্রোটেকশন আছে, কেউ কিছু করতে পারবে না। কিন্তু তুমি আরো একটু মানে জব বা নিজের কর্ম, আধ্যাত্মিক কর্মটা বাড়াও, যাতে ঊর্জাটা আরো পজিটিভ হয়, ঠিক আছে? আমি পুজো পাশে আরো বেশি করে করতে শুরু করলাম। গোপাল আছে আমার ঘরে, আমি গোপাল পুজো বলো বা বলো, এসব আরো শুরু করলাম। মায়ের জপ শুরু করলাম, কাল ভৈরব অষ্টকত্তম শুরু করলাম, হনুমান চালিসা তো করি, এইসব শুরু করে দিলাম। আমার জপের ক্রিয়া আরো বেশি করে, এবং নিত্য আমি ঘরে একটা ছোট্ট, আমাদের হোমকুণ্ড আছে একটা বড়, যখন যেমন ক্লায়েন্ট সেরকম ব্যবহার করা হয়, তো আমি ছোট হোমকুণ্ডটাতে নিজের মতো জপ করা শুরু করলাম। এইসব হতে হতে আমার ঘরের ভাইবটাকে আরেকটু পজিটিভ করলাম। এদিকে আমার কালপুরুষ দর্পণ সব কিন্তু মুছে গেছে। মুছে গেছে? হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছিলাম যে নেগেটিভ কিছু যদি কালপুরুষ শোষণ করে, তাহলে কালপুরুষ দর্পণের যে ছবি তার নিজে থেকে মুছে যায়। সেটা ইনস্ট্যান্ট মুছে না, ক্রমশ মুছে যায়, 2-3 দিনের ভেতর মুছে যায়। এবার সেই মুহূর্তে কি করতে হয়, ওগুলোকে জলে যথা সম্মান পূর্বক তাদেরকে জলে ভাসিয়ে আবার নতুন গুরুর কাছ থেকে নিয়ে আসতে হয়। আমি সেটা করিনি। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আজকে বৃহস্পতিবার, বাবা বলতে গুরুদেব, কারণ গুরুদেব আজকে ক্লায়েন্ট কম থাকে, তুমি যাও না, কালপুরুষ নিয়ে এসো, হয়ে গেছে, এগুলো তো জলে দিয়ে দিলাম। তো আমার হাজবেন্ড বললো হ্যাঁ ঠিক আছে, অবশ্যই যাবো। এবারে ওর চলে এলো না বলে, মানে কোনো বুকিং নেই, কিচ্ছু না, হঠাৎ করে তার 2-4টে ক্লায়েন্ট চলে এলো। মানে বাবার কাছে যাওয়া হলো না কালপুরুষ দর্পণ আনতে। তখন না আমি বললাম আমি যাবো বাবার কাছে, এদিকে ও বলছে যে না, আমারও কিছু জিনিসপত্র আনার আছে, আমি বিকেল বেলা যাবো। সকালে হলো না, ক্লায়েন্ট দেখে নি, বিকেল বেলা যাবো। বিকেল বেলা শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। বিকেল বেলাও বাবার কাছে যাওয়া হলো না। এবারে বৃহস্পতিবার করে যদি বাবার কাছে না যাওয়া হয়, তাহলে কি হয় বলো তো, বাবার তারপর পুরো সপ্তাহটা খুবই ব্যস্ত থাকে, মানে কিছু যে আলোচনা করব এই ব্যাপারটাও হয়ে ওঠে না। তো সেই কারণে সেদিন আর হলো না। এবার নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করতে হবে। তার মধ্যেই আমি ওদের বাড়িতে ফোন করি, আল্লাহ আপনারা কি এখনো যাননি? না না, এই ব্যাপার, মেয়েকে তো ওঠানো যাচ্ছে না, এই যাচ্ছে না। আল্লাহ ওই অবস্থাতেই মেয়েকে নিয়ে যায়। তো বলছে আপনি যাবেন না? আলাম আমার কি যাওয়ার খুব প্রয়োজন? না, আপনি গেলে একটু সাহস পেতাম, আর আপনি একটু বলে টলে দিতেন। তো আমরা ঠিক করলাম যে হ্যাঁ আমরা যাব, হাওড়া থেকে ট্রেন ধরবো, আমরা যাব, মানে আমি যাব, ঠিক আছে আমি যাব। আমি আমার মা বাবাকে ডাকলাম, কারণ আমার বাচ্চা ছোট তখন, তাকে দেখভাল করবে আর আমি যাব, এটা ঠিক করলাম। তো আমার হয়ে গেল প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক হয়েছিল আমার, এবং আমি আমাদের যে উত্তরপাড়া হসপিটাল তোমার উইকেয়ারে অ্যাডমিট হলাম। উইকেয়ারে অ্যাডমিট হওয়ার পর ডাক্তারবাবু পুরো বলে দিলেন যে উনি কিছু বোধহয় খুব ভয় পেয়েছিলেন, যার কারণে কিন্তু ওনার একটা আতঙ্ক হয়েছে এবং প্যানিক অ্যাটাক হয়েছে। তো এখন ওনাকে ওষুধ বলতে সেরকম কিছু না, নার্ভের ওষুধ চলবে এবং ঘুমোবে আর কি, যতটা সম্ভব ঘুমোতে দেবেন ওনাকে। আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। আমি ওনাদেরকে ফোনে বললাম আপনারা কিন্তু যান, যেমন করে হোক আপনারা যান, আমার যাওয়া হলো না, আপনারা কিন্তু যান। তো বলছে কিছু হবে না তো? আলা একবার আসুন, আমি জব টপ করে দিচ্ছি, কিছু দ্রব্য দিচ্ছি, আপনার কিছু অসুবিধা হবে না। ওর বাবা একদিন এলো, মেয়েটার বাবা। তো এদিকে দেখো এত কিছু ঘটনা ঘটছে, এই মেয়েটির লেক টাউনের যে নতুন হাজবেন্ড, সেই ছেলেটি কিন্তু কোন রকম আমার সাথে এখনো যোগাযোগ করে, বুঝতে পারছো? হ্যালো। তো পুরো ঘটনাটাকে হ্যান্ডেল করছে এই মেয়েটির বাবা, এখনো বলছে স্টিল নাও। তার হাজবেন্ড কোনো আমার সাথে কথাবার্তা বলেন। এবার আমি বললাম আপনারা 3 জন মিলে যান, গিয়ে দেখুন কি হয়। ওখানে ফোন করছে যে ট্রেন সকাল 10টায় বা 11টায় নামাবার কথা, সে নামাচ্ছে রাত্রি 10টা, রাত হয়ে গেছে। এরা সে রাতটায় একটা হোটেল নিয়ে থাকে এবং হোটেলেও মারাত্মক তাণ্ডব করে মেয়ে, কারণ ও তো বুঝতে পারছে যে আমি আবার সেই জায়গায় চলে আসছি।
এদের প্রত্যেকে অসুস্থ হয়ে যায়, কেউ বমি করে, কেউ কারো ডায়রিয়া হয়ে যায়, কেউ পায়খানা শুরু করে। তো এর ফলে এরা সবাই মানে অসুস্থ হয়ে গেল এদের বাড়ির প্রত্যেকে। এবং মেয়েটার জ্বর এলো, ধুম জ্বর, বাচ্চা মেয়েটা। ও তখন ফোন করেছে যে ম্যাডাম এমনি এমনি অবস্থা, তো এই মতো অবস্থায় কি করণীয়? আলাম আপনি কোন হোটেলে আছেন? না এই হোটেলে। আলাম ওই হোটেলে সকালে একজনকে বলুন যে মেহেদিপুর বালাজির কোনো একটা পুরুতকে আপনাদের হোটেলে ডাকুন, ডেকে আপনারা ওনার মাধ্যমে যেমন করে হোক মন্দিরে পৌঁছান। তো ওরা বললো যে কি করে ডাকবো, আমরা তো চিনি না কাউকে। আলাম যে হোটেলে আছেন তাকেই বলুন, হোটেলের রিসেপশনিস্ট হোক, মালিক হোক, যে পুরুতকে খবর দিতে, যে কোনো পুরুতকে, যে কোনো। তো ওরা সকালবেলা হতে না হতেই ওই রিসেপশনিস্টকে বলে যে মেহেদিপুর বালাজির কোনো পুরুতকে ডেকে আনুন। তো একজন পুরুত আসেন এবং এসে সমস্ত হিস্ট্রি শোনেন। তখন বলছে আপনারা এত বড় ভুল করেছেন কেন? তো বলছে এরম এরম বলুন না, কি করব, হয়ে গেছে, এবার এটাকে সলভ করুন। বলছে মেয়ে কোথায়? না মেয়ে চোখ বন্ধ করে পড়ে আছে। ওই পুরুত মশাই অনেক হেল্প করেছিলেন ওখানে। এবার ওনার সাথে আমার ফোন লাগিয়ে দেয়, আমি যেমন যেমন ইনস্ট্রাকশন দিই ওই পুরুত মশাই সেরম সেরম করেন। আমি বললাম আপনি এক কাজ করুন, প্রথমে আপনার যে পদ্ধতিতে শরীর বন্ধন হয় নিজের শরীর বন্ধন করুন, এদের প্রত্যেককে শরীর বন্ধন করিয়ে দিন, এবং বাচ্চাটাকে করে এখনো চোখ বন্ধ করে আছে যেহেতু, এই সুযোগেই ওনাকে কিন্তু কোলে নিয়ে যান। এইবার ওকে কোলে যখন তুলতে গেছে পুরোহিত, সকলের শরীর বন্ধন হয়ে গেছে মানে ভাগ্যবশত। এবার যখন ওকে কোলে তুলেছে ও তখন ওই অবস্থাতে, শোয়া অবস্থাতেই উঠে বসে গেছে কোলে। আর পুরুতের চোখে চোখ রেখে, আর ওই মেয়েটির চোখ লাল জবা ফুলের মতো হয়ে গেছে। পুরুতের চোখে চোখ রেখে বলছে তুই আমাকে নিতে এসেছিস আবার, মানে খুবই অ্যারোগেন্ট গলায়, বাট আমি এখানে বলছি না এবং আমার গলার অবস্থাও খুব খারাপ। তো এইভাবে বলছে তুই আমাকে নিতে এসেছিস, আমি যাব না। এবারে পুরোহিত মশাই তো মেহেদিপুর বালাজির পুরোহিত মানে বুঝতে পারছে তো এগুলো জল ভাত হ্যান্ডেল করা কোনো কঠিন না। ও দিয়েছে একটা চাটাকসে মেরে, তারপরে বলছে তুই চল, তোর সাহস হয় কি করে ওদের সাথে যাওয়ার? না ওরা আমাকে ডেকেছে, আমি কেন যাব না? তখন পুরুত মশাই বলছে আমি মনে মনে ম্যাডাম ভাবছি সত্যি তো ভুলটা তো এরাই করেছে, কাউকে যদি নেমন্তন্ন করা হয় তাহলে সে তো যাবেই। তখন হিন্দিতে, হ্যাঁ ওরা তো হিন্দিতেই বলবে, হ্যাঁ। তখন আমাকে বলছে अभी तो समझ में आ गया। বললাম যে হ্যাঁ ঠিকই বলেছেন, ওদেরই ভুল, বাট সলভ তো করতে হবে। তখন উনি বললেন এবার বলুন কি করব? আলাম আপনি হনুমানজির চরণে ফেলুন, আমি এখানে আর কি যুক্তি দেবো বলুন, যেখানে বজরংবলী স্বয়ং আছেন আমি তার উপরে কি কথা বলবো? কিন্তু মন্দিরে নিয়ে যাওয়াটাই তো দুষ্কর, কারণ এখানে নানান বাধা বিপত্তি আসবে, ঠিক আছে? হলেও তাই, যে পুরুত মশাই সারাদিনে 14 বার বালাজি মন্দির থেকে বেরোচ্ছে, ঢুকছে, এই করছে, সে নাকি রাস্তা ভুলে গেছে। আচ্ছা, বারবার গুলিয়ে ঘুরে ফিরে ওই হোটেলেই দাঁড়াচ্ছে। এই চলতে থাকে বলে 1.25 ঘন্টা এই সিন চলতে থাকে। তখন ওই পুরুত ওনার পরিচিত আরেকজনকে ডাকে যে এই হোটেলে আছি, এই হোটেলে আয়। তখন আরেকজন নাকি পুরুত আসে এবং গায়ত্রী মন্ত্র জপ টপ করে সম্পূর্ণ করে বাচ্চাটাকে হাত আর পা একটা কোনো মন্ত্রোক্ত ধাগা দিয়ে বেঁধে তাকে মেহেদিপুর বালাজি মন্দিরে কোনো রকমে, যেটা 15 মিনিটের হয়তো রাস্তা, 15-20 মিনিটে, সেটা ওদের আধ ঘন্টা লেগে যায়, গিয়ে পৌঁছায়। এই যে ঢুকছে যখন, যে প্রেসারটা ঢুকছে, বলছে ব্যাক প্রেসার আসছে, আমরা যেমন ঢুকতে চাইছি ওদিক থেকে যেন কেউ ঠেলে দিয়ে পিছনে ঠেলে দিচ্ছে, মানে মন্দিরে যেন সিঁড়িতে উঠতেই দিচ্ছে, এরম হচ্ছে। এই হতে হতে মেয়েটা ছিটকে পড়ে যায়, কিন্তু ভাগ্যবশত পড়ে যায় মন্দিরের ভেতর, নট বাইরে। মন্দিরের ভেতরে যেহেতু পড়ে যায়, এবার হনুমানজির চরণে চলে গেছে। তারপরে ওখানে ঢুকে আবার যা যা পুজো দেওয়ার, ওখানে আরো 3-4 জন পুরোহিত মিলে কিছু ক্রিয়াকলাপ করে মেয়েটির, এবং করার পরে ওকে নাকি ছাড়ানো হয়। কিন্তু পার্টিকুলার এই মেয়েটার ড্যামেজ সেরকম কিছু হয়নি। মেয়েটা আজও কিন্তু একটা ট্রমার মধ্যে আছে, মানে একটা একটুতেই ভয় পেয়ে যায়, বুঝলে তো? আমার কবচ দেওয়া আছে, আমার সম্পূর্ণ প্রোটেকশন দেওয়া আছে, কিন্তু এই যে বাচ্চা একটা মেয়ে এত কিছু ফিল করে নিয়েছে এই বয়সে যে ও একটা ট্রমাটাইজড হয়ে গেছে, এবং এখন থেকে একটা নার্ভের পেশেন্ট হয়ে গেছে। মানে একটুতেই হার্ট দুর্বল হয়ে যায়, একটুতেই ভয় পায়, নার্ভ দেখো কোনো, এই বয়সে বাচ্চা দৌড়বে খেলবে, বাট এই বাচ্চাটা কিন্তু হাঁপিয়ে যায়। এখনো এইটুকু বাচ্চার এখন থেকেই নাকি নার্ভের ওষুধ চলে, জানো? কিছু এবার আমি দাগ তো ফেলে রেখে যাবে।
থাকে ভাই, হ্যাঁ এটা থাকে। এটা মানে যারা কাটাচ্ছে কখনো কখনো ক্ষেত্রে তাদেরও থাকে। এবার ঘটনা হচ্ছে, আমি দর্শক বন্ধুদের বা শ্রোতা বন্ধুদের এখানে একটাই কথা বলবো, কোনো জায়গায় দুমদাম যেমন যাবেন না, কোনো মন্দিরে কোনো হোটেলে যথাযথ রিভিউ দেখে, যথাযথ গুগল রয়েছে আজকাল আমাদের হাতে হাতে, তো আপনারা কেন দুমদাম কাজ করেন? মেহেদিপুর বালাজি বা এরকম আরো অনেক মন্দির রয়েছে যেখানে কিন্তু সবার যাওয়ার প্রয়োজন নেই। হনুমানজির আরো অনেক মন্দির আছে, যান না, দর্শন করুন। মেহেদিপুর বালাজি তাদের জন্য যেখানে সব শক্তি বৃথা হয়ে যায় যখন, তখন মেহেদিপুর বালাজি। ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা। মারাত্মক ঘটনা ছিল এটা, হুম। মারাত্মক ঘটনা। থ্যাঙ্কস পূর্ণিমাদি ঘটনাটা শেয়ার করার জন্য। ঠিক আছে, একদম। আর এটা আমি বলবো এই কারণে শেয়ার করলাম, কারণ আমি তো হ্যান্ডেল করেছি ফার্স্ট জীবনের, মানে শুরুটাই হয়েছে আমার তন্ত্র লাইনে এই কেসটা দিয়ে, এবং গুরুদেবের চরণে শতকোটি প্রণাম যে আমি পেরেছি তার এতে। এবং এখন ভয় অনেক কম পাই, তবে পুরো যে কম পাই বলবো না, কারণ সেরম শক্তি আছে যারা নাকানি চোবানি খাইয়ে দেয়। লাইফ রিস্কও থাকে না? প্রচন্ড প্রচন্ড। তুমি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলে তো বোধহয়, হ্যাঁ বলছিলে যেটা একটা ঘটনায়। হ্যাঁ, তো এটা তো হয়েছে, হতেই পারতো, তো অনেক কিছু ঘটে যেতে পারতো। একটা গাড়ি আমার, ওই লাস্টে যে মেয়েটার ওই ক্যান্সার হয়ে মারা গেল হ্যাঁ, মেয়েটা না? হ্যাঁ ওই মেয়েটার ঘটনা, ওই ওই দিল্লির যে মেয়েটারই মেয়েটা। ছিল বোধহয়। হ্যাঁ, তো এইসব তো আসেই, ঠিক তেমনই রিস্ক থাকে। কিছু কিছু বাস্তু ভিজিট, কিছু কিছু বাস্তু এত খারাপ হয়, এত খারাপ হয় যে সেখানে গেলে তুমি ফিরবে যখন, নেগেটিভ কিছু নিয়ে তো ফিরবেই। ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা। এটা তোমার জীবনে তো মানুষ এগুলো বোঝে না, ওরা ভাবে কি দিল, ফুল টুল দিয়ে দিল, এই কবজ দিয়ে দিল তার জন্য, কিন্তু আমার জীবনের দামটা কে দেবে ভাই? প্রত্যেকের লাইনে আছে, ডাক্তার ডাক্তারের কাজ করছে, অ্যাডভোকেট অ্যাডভোকেটের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। ঠিক আছে, আবার বেশি ফোন করলে লোকে ভাবে যে হয়তো মানে টাকার জন্য হোক বা যাই জন্য ফোন করছি, কিন্তু আমার বক্তব্য, তুমি আমার একটা ক্লায়েন্ট নাও, তোমার মতো হাজারটা ক্লায়েন্ট আছে। তুমি দেবে না, আরো 50টা লোক আমাকে দেবে, কিন্তু আমি খবরটা যখন বুঝি যে তারা হয়তো পছন্দ করছে না, তখন প্রস্তাব আমি বন্ধ করে দিই নেওয়া। কিন্তু আমি নিজের থেকে চেষ্টা করি খবর নেওয়ার, যে ব্যক্তিটা আমার হ্যান্ডেলে আমার হাতে ছিল, এত কাজের মাঝখানেও আমি একটু সময় বার করে রাতে ফোন করি বা মেসেজ করি যে কোনো খবর, কিছু খবর আছে। যদি বলে যে না খুব ভালো আছে, এটা যে কি আনন্দের যে আমি হ্যান্ডেল করেছি কেসটা এবং সেটা সাকসেসফুল এখনো স্টিল নাও, এর থেকে আনন্দের আর কিছু নেই। এটাই ছিল আজকের ঘোষলি কল রেকর্ডিং। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। আপনার ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামে ডাইরেক্টলি যোগাযোগ করুন। ইনস্টাগ্রাম আইডি এবং ইমেল আইডি সব কিছুই ডিসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়াও যদি আপনার কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে বা কোনো গাইডেন্স লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিংস শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।